অর্থাৎ আপনি যদি এখন 24 ঘন্টায় চান 24টা বিয়ে করতে পারবেন। যার নাই কোনো গতি সে পরে ওকালতি। জেনে বুঝে বিষ পান করার মতো আর কি। সাংবাদিকদের কাছে আপনারা তো জনপ্রিয়তা কেন? তো আইন নারীর জন্য এত বেশি কঠোর, সেটার জন্য আসলে বাংলাদেশ কি প্রস্তুত? যে কোনো গভর্নমেন্টই আসলে বিচার বিভাগের উন্নয়নের জন্য তেমন কোনো বরাদ্দ কখনো করেনি। ইশাত আপা, আপনাকে তো আমরা আসলে এই পোশাকে দেখে অভ্যস্ত না। আপনাকে আমরা দেখি একদম ব্ল্যাক স্যুট অথবা সাদা ড্রেস পরা। জি, সাধারণত আমরা যেহেতু আইনজীবীর অ্যাটেয়ারই থাকে সাদা কালো, তো আমাদের পুরো লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে পারেন। তো আমাদের অ্যাটেয়ারগুলো সাদা কালোর মধ্যেই আমাদের সবসময়ই থাকতে হয় ধরতে গেলে। এবং শুধু তাই না, দেখা যায় যে ওই হোয়াইট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরা অবস্থায় আমাদের কোর্ট শেষে অন্য কোনো প্রোগ্রাম থাকলে আমরা সেই অবস্থাতেই যাই। কিন্তু আজকে আমি দেখছি থ্রি পিস পরে এসছেন, এবং আপনার যে জার্নিটা, এই জার্নিটাও তো আসলে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। যেমন ভ্যারিয়েশন এসছে, আপনার লাইফের জার্নিতেও তো এরকম ভ্যারিয়েশন ছিল। এই সবটুকু আমরা আজকে শুনবো। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আজকে আমার সঙ্গে আছেন ইশরাত হাসান, যিনি একজন বেশ জনপ্রিয় একজন মানবাধিকার কর্মী এবং আইনজীবী, এবং আপনারা তাকে বিভিন্ন ইন্টারভিউতে, বিভিন্ন টিভিতে, পত্রিকায় দেখে থাকবেন, এবং তিনি আজকে আছেন আলাপের স্টুডিওতে। স্বাগত আপা। আপনাকেও ধন্যবাদ। এই যে বলছিলেন যে আইনজীবীর লাইফটা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কি আসলে কোর্ট পড়ার পর থেকে নাকি তার আগে থেকেই শুরু হয়? প্রথমত দুইটা সাবজেক্ট, ল এবং মেডিকেলে যারা পড়েন, তো তাদের লাইফ মনে হয় পড়ালেখা শুরু থেকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হয়ে যায়। তো তাদের জীবনটা এমন হয়ে যায় যে তাদের পড়ালেখার কোনো মনে হয় যে কোনো সীমা নেই, এরকম একটা অবস্থায় পড়ে হাবুডুবু খেতে খেতে তারা অনেক কষ্টে যখন গ্র্যাজুয়েশন শেষ করেন, তখন দেখা যায় যে অন্য যারা আমার ফ্রেন্ডরা অন্য কোনো সাবজেক্টে পড়ছেন, তারা কিন্তু সাথে সাথেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো বা মাস্টার্স কমপ্লিট করলেন, তারা ভালো ভালো জবে চলে গেছেন, সেখান থেকে তারা আর্ন করছেন, তারপরে সম্মানজনকভাবে তারা জীবিকা উপার্জন করছেন। কিন্তু যখন আমরা ল গ্র্যাজুয়েট হিসেবে বের হই, তখন আমাদের আসলে ধরতে গেলে জীবনের সংগ্রাম শুরু। তো আমাদের আপনার কেন মনে হলো যে আপনি ল গ্র্যাজুয়েট হবেন? এই পেশায় কেন আসবো? আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। আমার দাদা আইনজীবী ছিলেন, আমার বাবা আইনজীবী। তো তাদেরকে দেখে আসলে আমার খুব ইচ্ছা ছিল। যদিও আমাদের পরিবারে আসলে কোনো নারী আইনজীবী আমার আগে ছিল না। কিন্তু তাদেরকে দেখে আসলে ছোটোবেলায় তো আসলে মানুষ ওই কত স্ট্রাগল হবে এটা তো বোঝে না। তো ওই পোশাকটা দেখে আমার খুব ভালো লাগতো। এই কারণে ইচ্ছা ছিল। এভাবেই চলে আসা। তো যেটা বলছিলাম যে ল গ্র্যাজুয়েট, বংশের ধারাবাহিকতা রক্ষা করছেন, বিষয়টা কি এরকম? না, আমার নিজেরই ইচ্ছা ছিল। কি নাম ছিল আপনার বাবা দাদার? আমার দাদা আরিফুর রহমান, উনি মারা গিয়েছেন, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আমার বাবা বেঁচে আছেন, উনি মোহাম্মদ রাশিদুল হাসান, উনি মূলত কর্পোরেট সাইডে প্র্যাকটিস করেন। কিন্তু আমার আসলে কর্পোরেট সাইডে না, মানে অর্থাৎ ট্যাক্স, কাস্টমস, ভ্যাট এই সেক্টরগুলি বাদ দিয়ে আমার লিটিগেশনের প্রতি খুব আগ্রহ ছিল। যে সত্যিকারের কোর্টে যে ফাইটগুলি হয় সেগুলির প্রতি খুবই আগ্রহ ছিল। তো আমি আসলে নিজের ইচ্ছায় আগ্রহে জেনে বুঝে বিষ পান করার মতো আর কি। তো আসার পরে তো বিষ পান করবেন আর কষ্ট হবে না, সেটা তো হয় না। বিষ পান কেন মনে হচ্ছে? ওই যে বললাম যে ল এবং মেডিকেল সেক্টর, এই দুইটা সেক্টর এমন যে তাদের স্টুডেন্টদের আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় তাদের আসলে নিজস্ব কোনো জীবন থাকে না। তাদেরকে আসলে পুরো জীবন আর কি মানব কল্যাণে উৎসর্গ করে দেওয়ার মতোই করে ফেলতে হয়। তো যখন আমরা ল পড়তাম, তো একটা আমাদের এখন 1200 মতো আইন, হ্যাঁ, এবং এক একটা আইনে শত শত সেকশন, সাবসেকশন, এগুলো সব মনে রাখতে আমাদের খুবই কষ্ট হতো। সেগুলো সব এছাড়াও তো বিভিন্ন ধরনের কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট ছিল। তো এগুলো শেষ না, মাত্র শুরু। কারণ একজন ল গ্র্যাজুয়েট কোনো কিছু করতে পারবেন না যতক্ষণ তিনি লাইসেন্স না পাবেন। অর্থাৎ আমাদের একটা এক্সাম আছে, এক্সামটা খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষা। সেটা হলো প্রথমে এমসিকিউ, রিটেন, ভাইভা, এই পুরো প্রক্রিয়ায় 1 বছর শুধু। প্রথমে 6 মাস ইন্টার্নশিপ, দেন পরীক্ষার জন্য এলিজিবল হওয়ার পরে সে পরীক্ষা দিতে পারবে, দেন তাকে 1 বছর পরীক্ষা দিতে হবে। এবং এখান থেকে সে যদি কোনো একটা জায়গা থেকে পড়ে যায়, অর্থাৎ যদি সে এমসিকিউতে ফেল করে অথবা রিটেনে ফেল করে, তাকে আবার অপেক্ষা করতে হবে
দেন তাকে এগেইন পরের বছর ১-১.৫ বছর অপেক্ষা করে আবার পরীক্ষা শুরু করতে হবে। কেউ যদি একবারেও পাশ করে যায়, মানে কোথাও কোনো ফেল না করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, তাও একজনের ৫ থেকে ৬ বছর আফটার গ্র্যাজুয়েশন শুধুমাত্র লাইসেন্সের জন্য, অর্থাৎ প্রথমে হোল বাংলাদেশে এনরোলমেন্ট, দেন হাইকোর্ট পারমিশন টেস্ট, এগুলো দিতে দিতেই আমাদের চলে যায়। ওই সময়টা আবার কোনো না কোনো সিনিয়রকে অ্যাসিস্ট করতে হয়, যেগুলোতে আমরা যেই কেসগুলো করলাম ওগুলো আবার আমাদেরকে বার কাউন্সিলে জমা দিতে হয়, যে এই কেসগুলো আমি অ্যাসিস্ট করেছি, এইটার ব্যাপার এই। তো সেগুলি আমাদের ভাইভাতেও আবার জিজ্ঞেস করে ওই। তো এই পুরো প্রক্রিয়াটা মানে আসলে স্বাভাবিক কোনো মানুষের ধৈর্য থাকবে না যে আমি আফটার গ্র্যাজুয়েশন আমি শুধু 6 বছর লাইসেন্সের জন্য এক্সাম দিব। কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম একটা কথাও প্রচলিত আছে যে যার নাই কোনো গতি সে পরে ওকালতি। তো এই জায়গাটা থেকে আপনি বলছেন অনেক কষ্টের, যদি তাই হয় তাহলে এই যে প্রবাদটা বা এই যে প্রচলিত একটা কথা, এটা কিভাবে আসলো? এই প্রবাদটা এসেছে কিভাবে এসেছে সেটা আমি বলতে পারবো না। এটা আসলে এই যে এত আহ, কষ্ট হয় দেখে এই জার্নিটায় বেশিরভাগ মানুষ চলে যায়। বেশিরভাগ মানুষ পেশেন্স রাখতে পারে না, কেননা ওই 6 বছর আপনি যে আপনার যে অনেক আর্নিং হবে তা কিন্তু না। আপনাকে শুধু সার্ভাইভ করে থাকতে হবে এবং এক্সামগুলো দিয়ে যেতে হবে এবং সাথে কাজ শিখে যেতে হবে। তো স্বাভাবিকভাবে অন্য কোনো জব পেলে মানুষের মনে হতেই পারে যে আমি এত কষ্ট করব না। ওকালতি তো স্বাভাবিক মানে যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা তো সবাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন না। কেন কিন্তু করছেন না? অন্যান্য সাবজেক্ট থেকেও কিন্তু আবার লতে আসছেন মানুষ। সেটাতে আবার নতুন করে তাদেরকে টু টু ইয়ার্সের অন্তত 2 ইয়ার্সের ল ডিগ্রি নিতে হচ্ছে এবং তাদেরকেও কিন্তু সেই বার কাউন্সিলের লাইসেন্সের এক্সামের মধ্যে দিয়েই যেতে হবে। সেই কম্পিটিটিভ এক্সাম বাদ দিয়ে কেউ কোনো ধরনের সুযোগ নেই যে তিনি কোর্টের সামনে অ্যাপিয়ার হবেন। তো যেখান থেকেই আসুক, যেভাবেই আসুক, তাকে ল ডিগ্রি নিতে হবে এবং সবচেয়ে বড় কথা তাকে বার কাউন্সিলের ওই এক্সামগুলো অ্যাটেন্ড করে পাশ করে দেন আবার জুনিয়রশিপ করে আবার হাইকোর্টের পারমিশন নিয়ে সেভাবে আসতে হবে। তো যে পেশেন্স রাখতে পারছেন ততদিন পর্যন্ত তারাই টিকে থাকছেন, সবাই তো টিকে থাকছেন এরকম না। আপনি যেমন বলছিলেন যে ডাক্তারি পেশার ক্ষেত্রে কিন্তু যে কেউ আসলে চাইলেই ডাক্তার হতে পারেন না, বিকজ তাকে ওই গ্রাজুয়েশনটার মধ্যে দিয়ে আসতে হয়। হ্যাঁ, অবশ্যই। কিন্তু যেটা হয়েছে যে আমি যেমনটা বলতে পারি সাংবাদিকতার ক্ষেত্রেও আসলে সবাই যে সাংবাদিকতা পড়ে সাংবাদিকতায় গ্রাজুয়েট হয়ে আসেন তাও কিন্তু না। তো এই যে এরকম একটা যখন চলে, আপনাকে অনেক সাংবাদিকরা পছন্দ করেন অনেক বেশি। আমি পার্সোনালি অনেক সাংবাদিককে চিনি যারা হচ্ছে বলেন যে হ্যাঁ ইশরাত হাসান, তার একটা কোট নাও, মানে কোনো একটা বিষয়ে দেখেন ইশরাত হাসান কি বলে। এই যে সাংবাদিকদের কাছে আপনারা তো জনপ্রিয়তা কেন? সাংবাদিক যারা তারা কিন্তু আসলে সমাজে সবচেয়ে সচেতন ব্যক্তি হিসেবেই তারা আছেন। তো আমার যেটা মনে হয় যে আমি কোনোদিন কোনো মিস ইনফরমেশন দিয়ে তাদেরকে কখনো মিসলিড করে নাই। যেটা যেভাবে যা ফ্যাক্ট সেটাই বলেছি। এবং আমার যেটা হয়েছে তাদেরকে আমি কখনো কোনো বাউন্ডারির মধ্যে ফেলিনি যে আপনি এটা প্রশ্ন করতে পারবেন, এটা পারবেন না। এ ধরনের কোনো কিছু বলিনি। হয়তোবা সেজন্যই এটা তারা হয়তো এই কারণেই পছন্দ করেন। আমার যেটা মনে হয় যে আমি কখনো তাদেরকে কোনো ইনফরমেশন না জেনে নিজের ধারণা থেকে অথবা কতটুকু হয়েছে হয়নি এরকম কোনো কিছু বাড়িয়ে এরকম কখনোই না। যেটা ইনফরমেশন সেটাই দিয়েছি, ওনারা সেটা সত্যতা পেয়েছেন সেটার কারণেই। কারণ মানুষকে তো আসলে ব্যক্তিগতভাবে ভাল লাগা এক বিষয়, প্রফেশনালি যিনি প্রফেশনাল না তার বিষয়ে আসলে কেউ অন্তত কাজ করতে পছন্দ করবে না। একদমই তাই। আপনার আমি দেখলাম তিনটে চেম্বার রয়েছে এবং আপনি সারাক্ষণ এই যে বলছিলেন পড়াশোনা করছেন। এই যে এই টাইমটা ম্যানেজ করেন কিভাবে? মানে 3টে চেম্বারে যাওয়া, এই টাইমটা আপনি কোর্টে যান, জি, সব কিছু মিলিয়ে একটু যদি বলেন টাইম ম্যানেজ করেন কিভাবে? টাইম ম্যানেজ করা প্রতিটা যারা প্র্যাকটিসিং লয়ার তাদের সবার জন্য যেটা বললাম যে তাদের আসলে নিজস্ব জীবন বলে তেমন কিছু নাই। থাকলে তিনি প্র্যাকটিস করতে পারবেন না। একদম সোজা কথা। যারা ভবিষ্যতেও আইনজীবী হতে চান তাদের জন্য আমার এই কথা বলা যে তিনি যদি মনে করেন যে আইন পেশাটা খুব আনন্দের কিছু, সেরকম কিছুই না। বরং আইন পেশায় আসলে আপনার ব্যক্তিগত যে এন্টারটেইনমেন্টের বিষয়, যে আপনি বসে বসে এখন মুভি দেখবেন, বসে বসে এখন আপনি কোনো সিরিয়াল দেখবেন বা আপনার আনন্দের জন্য কোনো কিছু করবেন, সেটার সময় আপনি তেমন একটা পাবেন না। আপনার পরিবারকে সময় দেওয়ারও তেমন সময় থাকবে না। আপনাকে শুধুমাত্র, কেননা আইনগুলি সবসময় আপডেটেড হতে থাকবে। এছাড়া আমাদের হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপিলেট ডিভিশনের যে রায়গুলো সেগুলো সবসময় আপনাকে আপডেটেড থাকতে হবে।
এগুলো আপডেটেড থেকে আপনার সারাদিন প্র্যাকটিস করে চেম্বার করে আপনার আসলে অন্য কোনো সময় নাই। সেই সাথে এই যে আপনি যেমন আলাপে এসছেন, তেমনি অনেক সাংবাদিকরাই তো আপনাকে চায় বা আপনাকে আপনার ইন্টারভিউ নিতে চায়, আপনার কোট নিতে চায়। এর মাঝেই আমি এগুলোকে যারা প্র্যাকটিস করেন তারা আস্তে আস্তে এই সময়গুলো এই কাজেই ম্যানেজ করে ফেলেন। ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার আসলে সময় অনেক কম। সেখানে শুধুমাত্র আইনজীবী একা নন, তার পুরো পরিবারই এই ক্ষেত্রে কিছুটা হলেও ভুক্তভোগী। কারণ তারা আসলে চাইলেই একজন আইনজীবীকে তাদের আজকে একটা প্ল্যান করলো হবে না, কারণ শুক্র শনিবার আমরা দেখা যায় যে অন্যান্য কাজ এবং রবিবারে যেই কেসগুলো হবে সেগুলো ড্রাফটিং বা অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয়। তো যদি মনে করে যে বিকাল 5টার মধ্যে আসছে না কেন বাসায়, অথবা শুক্র এবং শনিবার কেন সময় দিচ্ছে না, সেটা আসলে তাদের পরিবারকেও আসলে ওই রকম সাপোর্টিভ না হলে সম্ভব না। আপনার পরিবার সাপোর্টিভ কেন? কেন সাপোর্ট করে তারা আপনাকে? কে আছে আপনার পরিবারে? আমার পরিবারে বাবা মা আছেন, ভাই বোন, এক ভাই এক বোন। আর আমি 2018 সালে বিয়ে করি। তো হাজব্যান্ড আছেন, 2টা বাচ্চা আছে। তো মোটামুটি সবাই আছেন। আর আপনার হাজবেন্ড কি করেন? উনি বিচারক, উনি কুমিল্লায় পোস্টিং ওনার, উনি সেখানে আছেন। তার মানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপও আপনি মেনটেন করছেন। তো এই জায়গাটায় যখন না আসে যে সময় কতটা দিতে পারেন ফ্যামিলিকে? সময় তেমন দেওয়ার সুযোগ নেই, কেননা আমার এখানে কোর্টের প্র্যাকটিসের পরে চেম্বারের পরে বাসায় গেলে ওই 2টা বাচ্চাকে তখন সময় দেওয়া হয়। আর খুব সকাল থেকে আবার কোর্টে আসার জন্যই থাকতে হয়। আর পার্সোনাল রিলেশনশিপ যেটা, সেটা উনি নিজেও ব্যস্ত। যার ফলে এইখানে আমাদের আসলে খুব ভালো মতো ম্যাচ করেছে যে আমরা কেউ কাউকে সময় দিতে পারি না। এইটা ম্যাচ করেছে। জি, মানুষের ম্যাচ করে যে আমরা দুজনকে সময় দিতে পারি। না, একজন যদি ফ্রি থাকতো তখন কিন্তু তার খারাপ লাগতো যে সে আমাকে সময় দিচ্ছে না। যখন দুইজনেই ব্যস্ত এবং কম, যদিও উনি বিচারক, আমি আইনজীবী, আমি আমার জায়গায় আছি, হাইকোর্টে প্র্যাকটিস করছি, বা উনি ওনার মতো, কিন্তু দুইজনেরই যখন ওনার নাম শেখ সাদি রহমান, তো দুইজনই যখন ব্যস্ত তখন কিন্তু দুইজনের দুঃখটা বুঝতে পারে যে আসলে সেও তো তার কাছে প্রেম করে বিয়ে করেছিলেন? না, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। তো এখন যেই বিষয়টা হয় যে বিয়ের আগে কি চিন্তা করেছিলেন যে হ্যাঁ আমার আইনজীবীকেই বিয়ে করতে হবে যাতে আমি এই কাজগুলো করতে পারি? আইন আসলে ল প্রফেশনে, মেডিকেল প্রফেশনে এখানে তাদের সেক্টরে বিয়ে না করলে তাদের আসলে খুব সমস্যা হয়। হ্যাঁ, যদি একই রকম প্রফেশনে না থাকে। যেমন একজন ডাক্তার যদি রাতের বেলা ডিউটিতে যান, আরেকজন তো সন্দেহ করবে যে রাতে কি হলো। একজন আইনজীবীর কাছে ছেলে মেয়ে দুই ধরনেরই ক্লায়েন্ট আসবেন। সেম গোজ ফর জার্নালিস্ট অলসো। এক্স্যাক্টলি। এখন আপনার হাজবেন্ড যদি সন্দেহ করতে থাকে যে আরেক ছেলের সাথে এত কথা কি, হ্যাঁ ফোনে কি কথা বললো, কি বললো, বা অথবা ওয়াইফ যদি সন্দেহ করে যে ওই মহিলা তোমাকে এত ফোন দেয় কেন, কারণ বিপদে থাকলে মানুষ কিন্তু ফোন দেয় বেশি, তখন কিন্তু তার আসলে এত মানে তাকে আপনি কোনোভাবে থামাতে পারবেন না। হ্যাঁ, তার আশা বা কল দেওয়া যেটা দরকার নাই তাও ফোন দিবে। জীবনে যা কিছু হয় তখন তিনি আইনজীবীকে মানে শুধুমাত্র তার মামলা পরিচালনা না, একদম একেবারে ওনাকে মানসিক ডাক্তার বানায় ফেলবে এক কথায়। তো এরকমও বাংলাদেশের প্রচলিত আছে যে আসলে স্বামী বা স্ত্রীর কাছে কথা গোপন করলেও আইনজীবী বা ডাক্তারের কাছে করবেন না। এই গোপন করলে কি হয়? এরকম একটা গোপন করলে ডাক্তারের কাছে আপনি গোপন করলে আপনি প্রপারলি যেমন ট্রিটমেন্ট পাবেন না, আইনজীবীর কাছে যখন আপনি গোপন করবেন আপনার বুঝতে হবে যে আপনার কোনো একজন অপোজিশন আছেন, তিনি আজকে হোক কালকে হোক আপনার ঘটনাগুলো সামনে নিয়ে আসবেই, কোর্টের সামনে নিয়ে আসবে। তো আইনজীবীর কাছে আপনি আগে বললে আইনজীবী বুঝবে যে আপনি আসলে কোন ট্র্যাকে আপনার কেসটাকে চালাবেন। অর্থাৎ অনেক বিষয়ে আপনার কিছু ভুল টুল থাকতেই পারে, সেই বিষয়গুলো আসলে উনি কিভাবে উপস্থাপন করবেন সেই জিনিসগুলি উনি আগে থেকে জানলেন। কিন্তু কোর্টে গিয়ে যদি আমরা সারপ্রাইজ হই যে অপোজিশন এমন কিছু দিচ্ছে যার সম্পর্কে আমার নলেজই নাই, তো তখন আমি আসলে উনি আমাকে নিয়োগ করলেন ওনাকে ডিফেন্ড করার জন্য, তো বা ওনাকে রিপ্রেজেন্ট করার জন্য, ওনাকে আমি কী রিপ্রেজেন্ট করব, তখন ক্ষতিটা কিন্তু ওনার কেসেরই। তো ওই জন্যই বলা হয় যে অন্তত হাজব্যান্ড ওয়াইফের কাছে গোপন করলে করতে পারেন অনেক বিষয়, কিন্তু আইনজীবী বা ডাক্তারের কাছে করলে নিজেরই ক্ষতি। আপনি আপনার 2 সন্তানের কথা বলছিলেন, আপনি আপনার এক সন্তানকে পিটিশনার করেছিলেন। ওনারা দুইজনেই পিটিশনার। আমি ঘটনাটা আচ্ছা, আমি একজনের কথা জানি, যদি বলেন কি হয়েছিল। বিষয়টা হচ্ছে ধরেন একজন নারী হিসেবে অন্যদের আমরা কিন্তু কী কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারি, কিন্তু একেবারে এক্স্যাক্টলি আমরা রিয়েলাইজ করতে পারি না যতক্ষণ নিজের সাথে না হয়। তো যেটা হচ্ছে আমাদের দেশে আসলে নারী উন্নয়নের কথা অনেক বলে, হ্যাঁ, সেটা শুধুমাত্র আলোচনা সমালোচনা, নারীদের পোশাক বা কেন কাজ করতে পারছে না এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ।
কিন্তু নারীদের যে বাইরে কাজের পরিবেশ দরকার, তাদের জন্য যে আসলে কিছু মানে সত্যিকার অর্থে উন্নয়ন দরকার, সেই উন্নয়নগুলোর ব্যাপারে সরকার বা অন্যান্য কারো তেমন কোনো মাথা ব্যথা নাই। আমি যখন আমার বাচ্চাটা হওয়ার পরে তাকে নিয়ে আমার প্র্যাকটিস করতে হতো। না হলে প্র্যাকটিসের যদি 3 বছরে তো লং একটা দেওয়া যায় না। কারণ আইনজীবী হিসেবে আমি যদি এভাবে করে বিরতি দিতে থাকি, তাহলে আসলে তো আমার প্র্যাকটিসের কোনো কিছুই থাকবে না। তো তাকে নিয়ে আমি রাখতাম কমন রুমে, সেই 9 তলায় আমার আম্মার সাথে থাকতেন। তো দেখা যেত লিফট আছে নাই, আমি 9 তলা হেঁটে বারবার করতে হচ্ছে, কারণ তার ফিডিংয়ের বিষয় আছে, অন্যান্য বিষয় আছে। তো এভাবে করতে আমিও খুব বেশ এই সময়গুলো আসলে নারীদের খুব হতাশাগ্রস্ত একটা সময় যায় না, পোস্টপার্টাম একটা ডিপ্রেশন থাকে। তো এরপরে বললো যে আমার হাজব্যান্ড অ্যাডভাইস করলো যে চলো আমরা তাহলে ঘুরে আসি কক্সবাজার থেকে। তো আমরা কিন্তু ফ্লাইট বুক করলাম। কি চিন্তা করে যে আসলে এয়ারে গেলে বেশি সময় লাগবে না, যেহেতু একটা বাচ্চা ছোট, তার খাওয়া দাওয়ার বিষয় আছে। তো আমরা গেলাম, যাওয়ার সময় তো ঠিকভাবেই গেলাম। আসার সময় যেটা হলো যে ওয়েদার খুব খারাপ হলো, 5 ঘন্টার ডিলে। আমরা এয়ারপোর্টে আছি, এয়ারপোর্টে ওই বাচ্চাটার একটা মানে অল্প খাবার সেটা শেষ হয়ে গেল। বাচ্চাদের তখন ওই ছোট অবস্থায় তো আমি যে কোনো খাবার দিতে পারছি না। তারপরে সে কান্না শুরু করলো ফিডিংয়ের জন্য, এবং কোনো একটা জায়গা নাই যেখানে একটা বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যাবে। এবং এত ভাইটাল একটা বিষয়, সারা দেশে শুধুমাত্র কর্মজীবী মা হিসেবে না, অন্যান্য যে মারা আছেন তারা কোথাও যাচ্ছেন না, তাদের দেশের বাড়িতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তাদেরও তো লাগবে। তারপরে যে ওখানে যে একটা মেয়েদের যে চেকিং করে মানে পর্দা ঘেরা জায়গা, সেখানে আমি জিজ্ঞেস করলাম, উনি ওই লেডি যিনি চেকিং করছেন উনি বলে এটার ভিতরে বসে আপাতত খাওয়ান। তো আমি খাওয়াচ্ছি, আর এদিকে বাইরে বিশাল লাইন। তাহলে কীরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আসি, হ্যাঁ, নিজেরই কেমন লাগতেছে। তো তারপরে বাচ্চাটাকে কোনো রকমে খাওয়ানো শেষ করে যখন আমি আসলাম, তখন আমার এত দুঃখ লাগছে যে এই পরিস্থিতিতে আমাকে পড়তে হলো, যে একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা মাকে এরকম সিচুয়েশন দেখতে হলো। তাহলে অন্যান্যদেরও তো সেই একই পরিস্থিতির মধ্যে যাচ্ছে। তখন আমি ওকে পিটিশনার নাম্বার 1 এবং পিটিশনার নাম্বার 2 হিসেবে, এবং সেটার আইনজীবী হিসেবে আমি ফাইল করি। এবং ফাইল করার আগে আমাদের একটা পারমিশন নিতে হয়, রিট পিটিশন ফাইল করার আগে। তো আমি 2টা কোর্টে পারমিশন পাইনি, হ্যাঁ। এবং এরকম কথাও শুনতে হয়েছে যে আমরা কি ভাত খেতে না পারলেও এখন রিট করবো নাকি, বা এটার অল্টারনেটিভ আছে, অর্থাৎ গুঁড়া দুধ যেগুলো আছে আর কি, যে ফর্মুলা। কিন্তু ফর্মুলা তো কখনো ব্রেস্ট ফিডিংয়ের অল্টারনেটিভ হতে পারে না, কোনো অবস্থাতেই না। একটা বাচ্চার শারীরিক মানসিক বৃদ্ধিতে এটা হতেই পারে না। তো এবং আমার এখানে আমি একদম দৃঢ়ভাবে ছিলাম যে আমি কোনোভাবেই বাচ্চাকে ফর্মুলা খাওয়াবো না, এবং তার হেলথের সাথে আমি এটা কম্প্রোমাইজ করব না। তো পরবর্তীতে মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ওনার কোর্টে যাই, উনি পারমিশন দেন। এবং পরবর্তীতে আরেকটা বেঞ্চে উনি রিটায়ার্ড হয়ে যান, তারপরে এনায়েতুর রহিম ওনার বেঞ্চে যাই, এবং দেখলাম যে আমাদের যে গার্মেন্টস সেক্টর, যেখানে এত নারীরা করছেন, তাদের বয়স 17 থেকে 30 বেশিরভাগই, তাদের জন্য ব্রেস্ট ফিডিং রুম নেই, বাচ্চা রাখার জায়গা নেই। তো আমি যদি চিন্তাও করে একজন মানুষ রাখবো, কিন্তু গার্মেন্টস কর্মী তারা কোথা থেকে মানুষ রাখবে? সম্ভবই না। তাহলে তাদের জন্য কি পরিবেশ তৈরি করে রেখেছে সারা বাংলাদেশে? তো ওখান থেকে আমি একটা ডিরেকশন নিই যে অন্তত যারা মানে এই রুল ডিসপোজালের আগেই যেন গার্মেন্টস কর্মী যেন তাদের জন্য যেন তৈরি করা হয়। এভাবে বিভিন্ন সেক্টর আসে, এমনকি ওই যেই এয়ারপোর্টে ছিল, এবং এখন সবগুলো এয়ারপোর্টে পাবেন, রেল স্টেশনে পাবেন, প্রত্যেকটা কোর্টে পাবেন, হসপিটালগুলোতে পাবেন, এবং আরও সব জায়গায় হওয়ার কথা, কিন্তু সেগুলো হয়তো বা অনেক সময়ের বিষয় ইমপ্লিমেন্টেশনটা। কিন্তু পরবর্তীতে লাস্টে জাজমেন্ট দেন আমাদের বর্তমান যিনি প্রধান বিচারপতি, তিনি এটার রায়টা দেন, মাননীয় বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, যে বাংলাদেশের সব সেক্টরে, প্রাইভেট পাবলিক সকল সেক্টরে ব্রেস্ট ফিডিং রুম থাকতে হবে। তো এটা ছিল সেই জার্নিটা। আপনার মা ছিলেন আপনার সঙ্গে যখন আপনি 9 তলায় উঠতেন? হ্যাঁ। তো আপনার মাও নাকি আইনজীবী ছিলেন বা লতে পড়েছেন? আমি জানি উনি পরবর্তীতে প্র্যাকটিস করেননি, উনি লতে পড়েছেন, কিন্তু উনি লাইসেন্সের জন্য এক্সাম দেননি বা প্র্যাকটিস করেননি, কারণ উনি আমরা সবাই ছোট ছিলাম দেখে উনি এই বিষয়ে আসলে ইন্টারেস্টেড ছিলেন না, যে বাইরে কাজ করার বিষয়ে। তো আপনার এই যে এই রিটগুলো করছেন, আপনি আপনার সন্তানকে নিয়ে লড়াই করছেন, এটাও কি আসলে আপনার মা যেটা পারেননি সেই কাজগুলোই আপনি করতে চাচ্ছেন, এরকম কিছু? আমি মনে করি আমার আম্মু আমার মা অনেক স্যাক্রিফাইস করেছেন, যে উনি ওনার সময়গুলো আমাদের জন্য রেখেছেন। এবং তবে আমি মনে করি যে প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হওয়াটা জরুরি। নারীদের জন্য আসলে
প্রত্যেকটা সেক্টরেই মানে একটা পুরুষের সমান কাজ করা কিন্তু খুব কঠিন, কারণ শারীরিকভাবেই আসলে মেয়েরা সেই জন্য পুরোপুরি তৈরি নয়, যেটা ন্যাচারাল যেটা। এবং অ্যাডভোকেসি তো আরও কঠিন বিষয়, কারণ এখানে আপনাকে এত সিঁড়ি উঠতে হচ্ছে, আপনি প্রপারলি চাইলেই ওয়াশরুম পাচ্ছেন না, চাইলেই আপনি পাচ্ছেন না, প্রচুর খাটনি। এবং মাঝে মাঝে আমি দুঃখ করে আব্বুকে বলতাম যে আব্বু এরকম সমস্যা সেরকম সমস্যা, তখন আব্বু খালি একটাই বললো যে থিঙ্ক লাইক এ লয়ার নট লাইক এ উইমেন, তাহলে এখানে তুমি টিকে থাকতে পারবে না। এবং আরেকটা সিনিয়রের কথা আমার মনে আছেন যে তিনি বলতাম যে এরকম এত কষ্ট, কারণ এখান থেকে যাওয়ার পরে যে কালো কোটটা পড়তে হয় সেটাও তো আমাদের গরম প্রধান দেশ, রোদের মধ্যে সেটা খুবই কষ্ট। তো তখন বলতো যে শুধুমাত্র ফিটেস্ট যারা তারাই এখানে সারভাইভ করবে। তো তখন বুঝলাম যে এইসব কথা আসলে কোনো দাম নাই, এটা কষ্ট করতেই হবে, এবং সেই ক্ষেত্রে মেয়েদের ছেলেদের চেয়ে আরও অনেক বেশি কষ্ট করতে হয়। আচ্ছা বা এই জিনিসটাও আমার একটু জানার কথা যে এই যে গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে কেন কোট পরতে হয়? আমাদের আসলে এটা একটা এত বছর আগে থেকে তৈরি করা, যদিও এখন কিছু কিছু মানে ওই সার্কুলার এসে সুপ্রিম কোর্টের সার্কুলার এসে করছে যে গরমে কোর্টটাকে নিম্ন আদালতের জন্য, হাইকোর্টের জন্য কিন্তু পড়তেই হবে, হাইকোর্টের জন্য কোনো ছাড় নাই। হ্যাঁ, কোর্টে তো অ্যাটলিস্ট এসি আছে, কিন্তু আমরা দেখেছি যে আপনাদের বাইরেও কোর্ট পড়তে হচ্ছে, হ্যাঁ, বা বাইরে সব পড়তে জায়গায় হচ্ছে। আসলে। আসলে কোর্ট রুমের না আবার আপনি যদি সাবঅর্ডিনেট কোর্টগুলোতে যান, অর্থাৎ ঢাকাতে যেমন সদরঘাটে যে আপনি ঢাকা জজ কোর্টে যদি যান, এবং প্রত্যেকটা যে জেলা আদালত সেগুলোতে কিন্তু এসি নেই, সেগুলোতে এসি নেই, এবং সেখানে কিন্তু এই গরমের মধ্যেই চলছে বিচার কার্যক্রম। তো বিচার বিভাগের সামগ্রিক যে অবস্থা, স্ট্রাকচারাল যে অবস্থাটা, সেটা আসলে খুবই করুণ। সেইটার জন্য কি কেউ কোনো উদ্যোগ নিতে পারে না? সেটা তো অবশ্যই ল মিনিস্ট্রির দায়িত্ব, কিন্তু আমরা যেটা যেটা আমি আমার মতামত বলবো যে কোনো গভর্নমেন্টই আসলে বিচার বিভাগের উন্নয়নের জন্য তেমন কোনো বরাদ্দ কখনো করেনি। কারণ দেখেন, আপনার আমার মধ্যে ডিসপিউট হলে আসলে গভর্নমেন্টের কোনো কিছু যায় আসে না, এটাই মূল কারণ। কিন্তু আপনি যদি এখন দেখেন যে গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউর জায়গা কোনগুলো, সেগুলোতে কিন্তু গভর্নমেন্ট কনসার্ন থাকে। কিন্তু বিচার বিভাগ এত মানে 3টা অর্গানের মধ্যে একটা অর্গান, কিন্তু সেখানে সবাই আপনি দেখেন এখন একটা মামলা দায়ের করলে কবে শেষ হবে কেউ জানে না। অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি এসে আমার দরকার নেই, শেষে আমার আরও বেশি ভোগান্তি শিকার হতে হবে। তো এই বিষয়গুলো, এই যে বিচারের প্রতি অনাস্থা, এগুলো তো সরকারের দায়িত্ব ছিল, প্রত্যেক সরকারের কথাই বলছি আমি, যে এগুলো নিয়ে আসে। আমাদের এখন 47 লক্ষ মামলা, বিচারকের সংখ্যা 2200, সেটা দিয়ে সারা বাংলাদেশের মামলা কোনো দিন শেষ হবে না। হাইকোর্টে আসলে বিচারপতির সংখ্যা 104-5 জন, সেগুলো যখন আপিল হয়ে আসে এটা কোনো দিন শেষ হয় না। তো এত যে মামলার জট বাড়ছেই, তো সেই অনুপাতে তো বিচারক নিয়োগ, সেই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, প্রশাসনিক বিষয়গুলো আনা খুবই প্রয়োজন। না হলে বিচারটা আসলে মানুষের জন্য উল্টা হয়ে যাবে, যে আপনি আপনার সঠিক বিচারটা পেতে গেলেও আপনাকে ভোগান্তির শিকার হতে হবে। এই যে আপনি যে কথাটা বললেন একটু আগেই যে আমরা কি ভাত না খেতে পেলেও রেড করব নাকি, এটা কি রিড করার যোগ্য কিছু না? অবশ্যই এটা তাহলে আসলে এই দৃষ্টিভঙ্গির কথাটা আপনি, বিষয়। মানে কোর্টের ভেতর থেকে যখন শুনলেন তখন কি মনে এটা হয়েছিল একজন আপনার? লার্নির ডিএজি বলেছেন, তখন আমার খুবই খারাপ লেগেছে। যে আমি বললাম তো আমি দুইটা কোর্টে পারমিশন পাইনি, এরকম একটা ভাইটাল ইস্যুতে দুইটা কোর্টে আমি রিড করার পারমিশনই পাইনি। তৃতীয় কোর্টে গিয়ে আমি রিট পিটিশনটা ফাইল করেছি, এবং এই যে অল্টারনেটিভ আছে, এগুলো তো আসলে গ্রহণযোগ্য কথা না। হ্যাঁ, এবং অনেকে এরকম বিষয়টা বলছেন যে এই ইস্যুটা আমি তুলছি, আমি কি মানে এটা একটা অস্বস্তির কথা, আমি কিভাবে ওপেন কোর্টে এই বিষয়গুলো রিপ্রেজেন্ট করছি। কিন্তু এটা তো নেসেসিটি, এটা তো এখন আপনি যদি বলেন যে কোথাও ওয়াশরুম করতে হবে, এটা একটা অস্বস্তির কথা, তাহলে কি আপনি ওয়াশরুমে যাবেন না? একটা বাচ্চা ফিডিংয়ের বিষয়, তাহলে সেই বিষয়গুলো আসবে না? সেগুলো আসতে হবে, এবং সেইটার সমাধান করতে হবে। যে এই ইস্যুসগুলি তো ন্যাচারাল বিষয়, যে একটা বাচ্চা হবে এবং তার অবশ্যই ফিডিং লাগবে, মায়ের বুকের দুধ তার জন্য অবশ্যই দরকার। এখন সেই মা কীভাবে ম্যানেজ করবে, সেটার প্রত্যেকটা যে পাবলিক প্লেসগুলো সেগুলোতে থাকতে হবে। পরবর্তীতে ওইটার কি হলো? ওটার ওই যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি, উনি তখন হাইকোর্টের বিচারপতি ছিলেন সেই সময় 2023-এ। উনি এটার একটা ফুল জাজমেন্ট দিলেন, এবং বললেন যে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান না, বেসরকারি প্রতিষ্ঠানেও ব্রেস্টফিডিংয়ের জায়গা থাকতে হবে, বেবি কেয়ার রুম থাকতে হবে, যাতে নারীরা তাদের বাচ্চাকে খাওয়াতে পারে বা অন্যান্য চেঞ্জেস এই কাজগুলো করতে পারে। তো এটা উনি ফুল জাজমেন্টে এটা দিলেন যে একটা রিজনেবল টাইমের মধ্যে সবার এটা করতে হবে। আপনি আরও বেশ কিছু ভাইরাল রিড করেছেন,
যেমন আমি বলতে পারি যে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিষয়ে একটা রিট আপনি করেছেন। আমি বলবো ভাইরাল না, আমি বলবো জনগুরুত্বপূর্ণ। আহ, জনগুরুত্বপূর্ণ রিট তো অনেকেই জি। করেন, কিন্তু আপনার রিটগুলো কেন যেন আমি দেখেছি যে বেশ ভাইরাল মিডিয়াতে। এটা হয়তো বা এরকম হতে পারে যে মানুষের যে চিন্তা ভাবনা, যে হ্যাঁ হয়তো তারাও চিন্তা করছিলেন যে এই বিষয়গুলো আসলে সঠিক না। যখন হয়েছেন তখন এটা তারা মনে করেছেন যে হ্যাঁ এটা আসলে রিটটা হয়েছে, ভালো হয়েছে। এই যে দেখেন এত কষ্ট করে বছরের পর বছর 10-20 বছর ফাইট করে একজনের, ধরেন ভাই খুন হলো বা রেপের আসামি, হত্যা মামলার আসামি, তাদেরকে ফাঁসির কথা বলা হলো, রায় দেওয়া হলো, উচ্চ আদালত যেতে যেতে আপিল, তারপরে একেবারে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ফাইনাল হওয়ার পরে যদি রাষ্ট্রপতি যেন তেনভাবে একজনকে ক্ষমা করে দেন, তাহলে এত বছর যেই পরিবারটা ফাইট করলো তার আসলে কি থাকে? কিচ্ছু না। এবং এরকম দেখা গেছে যে একজন খুনি আসামি, একেবারে যাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছে কোর্ট, তাকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন, সে বের হয়ে আবার খুন করেছে। তাহলে এই যে পরবর্তী খুনটা হলো, এর দায়টা তাহলে যিনি ক্ষমা করেছেন তার নেওয়া উচিত। তো এই যে ক্ষমার আনফ্যাটার্ড একটা পাওয়ার, যে এটার কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, যাকে মন চাইলে ক্ষমা করলাম, তাহলে একটা মামলা প্রমাণ হওয়া, যেখানে এত কষ্ট, এত দুরূহ কাজ, বিচার পাওয়া, সেই বিচার এত বছর পাওয়ার পরে যদি আপনি যাকে খুশি ক্ষমা করে দেন, তাহলে তো এটা বিচারের সাথে মক্কারি ছাড়া আর কিছু না। কিন্তু বিচারেও কি আসলে অনেক সময় এরকম হতে পারে না যে এই বিচারটা হয়তো বা বিচারে কোনো আপিল একটা হয়েছে, মানে বিচার তো ছিল, এমন না যে একটা loophole ছিল। একটা জাজমেন্টের উপর কিন্তু একজনের মৃত্যুদণ্ড হয়ে যায় না। নিম্ন আদালতে রায় হয়, সেটার পরে সেটার কনফার্মেশনের জন্য হাইকোর্টে আসে, দেন আপিল হয় হাইকোর্টে, হাইকোর্টে দীর্ঘ সময় চলে, সেটার পরে আবার অ্যাপিলেট ডিভিশনে যায়। অর্থাৎ এখানে কিন্তু 3টা ধাপে একটা বিষয় এক্সামিন হচ্ছে। সহজে কিন্তু কাউকে মৃত্যুদণ্ড কোর্ট দেয় না। কোর্টের বরং ভিউ থাকে যে যদি কোনো কিছু পাওয়া যায় যে সে আগে কোনো ধরনের অপরাধী না, তাহলে এটা অন্তত যাবজ্জীবন করা। তো সেখানে 3টা ধাপে এসে বারবার এক্সামিন হওয়ার পরে যখন দেখা যায় যে একজন খুবই ঘৃণ্য অপরাধী, তিনি হয়তোবা রেপ, মার্ডারের মতো ঘৃণ্য অপরাধের সাথে জড়িত, এবং সেটা প্রমাণ হতে হয়, একজন অপরাধী হলেই তো হয় না, সেটা আবার প্রমাণ হয়েছে, কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই যে সে খুনি, তারপরে গিয়ে মামলাটা জাজমেন্ট হয় একটার পর একটা ধাপ। আসামিরা তো সাথে সাথে মৃত্যুদণ্ড মেনে নেয় না। তো সেই 20 বছর মামলা চালানোর পরে আপনি যদি, আপনার রেজাল্ট যদি থাকে 0, অর্থাৎ আপনার ভাইকে মেরে ফেললো, মাকে মেরে ফেললো, বিভিন্ন, অথবা এক একজন দেখা যাচ্ছে যে 27টা খুন করে ফেলেছে, এই ধরনের অপরাধীকে যদি ক্ষমা করা হয়, তখন এই তাহলে এতগুলো বিচারের কি দরকার ছিল? 20 বছর এত বছর মামলা ধরে। চালানোর কথা বলছিলেন, কিন্তু অনেকে তো আসলে মামলা করতেই ভয় পায়, মামলা করতেই চান না। এরকমও তো আছে আমাদের দেশে। আপনি একটা ইন্টারভিউতে হ্যাঁ, আমি সেটাই দেখছি তো। ডিডব্লিউতে বলছেন যে নারীরা দুর্বল বলে মামলা করতে চান না বা কিছু একটা এরকম। মামলা তো আসলে দেশের এত দীর্ঘ সময় ধরে বিচারের দীর্ঘসূত্রিতা থাকে দেখে অনেকে মামলাই করতে চায় না। প্রথমত, মামলায় আপনি করলে সাক্ষী খুঁজে পাবেন না সহজে। আপনার একজন মার্ডারারের বিরুদ্ধে কে সাক্ষী দিতে আসবে সহজে? তাহলে এটা সাক্ষী প্রমাণ জোগাড় করাও তো আসলে বাদীর দায়িত্ব থাকে, এবং সেটা খুব দুরূহ বিষয়। এই জন্যই আমি ওটাকে চ্যালেঞ্জ করেছি যে এত কষ্ট করে এত বছর ধরে যারা মামলা চালান, তাদের মামলা যদি এসে রাষ্ট্রপতি শুধুমাত্র যেন তেনভাবে ক্ষমা করে দেয়, সেটার যেন একটা নীতিমালা থাকে, আসলে উনি কতটুকু কাকে ক্ষমা করতে পারবেন। আমি এমন বলছি না যে উনি কাউকেই ক্ষমা করতে পারবেন না, কিন্তু আমি বলছি কাকে ক্ষমা করতে পারবেন সেটার একটা বোর্ড থাকা উচিত, নীতিমালা থাকা উচিত, যে উনি আসলে কাকে কী গ্রাউন্ডে ক্ষমা করছেন সেটাও মানুষের সামনে দৃশ্যমান হওয়া উচিত, যে কী কারণে তাকে ক্ষমা করা হলো, যদিও সে মৃত্যুদণ্ডপ্রাপ্য আসামি। তো সেই বিষয়গুলো এবং ট্রান্সপারেন্ট থাকা উচিত। এত বছর যে মামলা চললো রাষ্ট্রের টাকায়, তাহলে আমাদের যে ট্যাক্সের টাকায় মামলা চলার পরে উনি ক্ষমা করছেন, তাহলে আমাদের কাছে এটা ট্রান্সপারেন্ট থাকা উচিত না যে উনি কী কারণে ক্ষমা করলেন? সেই বিষয়টাই আমার রিটের মূল বিষয় ছিল। আর সেকেন্ড যেই রিটটা আমার, মানে ছোট বাচ্চাটার, সেটা ছিল প্যাটার্নিটি লিভ নিয়ে, অর্থাৎ পিতৃত্বকালীন ছুটি নিয়ে। যে আসলে দেখা যায় যে একটা ডেলিভারির পরে মায়ের উপরই সেই অবস্থাতেই, মায়ের সেই রকম কঠিন অবস্থাতেই তাকে সেই ছোট বাচ্চাটাই আবার পালার দায়িত্ব দিয়ে দেওয়া হয়। হয়তো বা উনি সিজার করেছেন বা নর্মাল ডেলিভারি হলেও তিনি তো সাথে সাথে সুস্থ হয়ে যান না। তো একটা ন্যূনতম অন্তত 2 সপ্তাহ বা 1 মাসের একটা ছুটি ফাদারের থাকা উচিত, যেই সময়টা সে তার স্ত্রী এবং সন্তানকে সেই সময়টা দিবেন, কেয়ার করবেন। সেটা নিয়ে ছিল আমার, মানে সেকেন্ড যে বেবির, সেই রিটটা ছিল এটা নিয়ে। সেটার রেজাল্ট কি হয়েছিল? সেটা রুল ইস্যু হয়েছে এবং ফাইনাল হিয়ারিংয়ের জন্য ফিক্সড হয়েছে মিস্টার জাস্টিস খিজির আহমেদ ওনার কোর্টে।
সেটা চূড়ান্ত শুনানির জন্য অগস্টের 19 তারিখ ফিক্স হয়েছে। কিন্তু আমি একটু এই জায়গাটায় বলতে চাই যে একজন নারী যখন ম্যাটারনিটি লিভে যান, তারপরে আবার তার একটা অফিসে ফিরে আসা, যদি আমি সরকারি অফিসগুলোর কথাও বলি বা বেসরকারির কথা তো বলাই বাহুল্য, যদি সরকারি অফিসগুলোতেও বলি যে এই যে 6টা মাস বা 4টা মাসের একটা গ্যাপ চলে যাচ্ছে, তারপরে সে যখন আবার ফিরে এসে দেখলো যে তার ডেস্কটাতে একজন বসছেন, তার যে কাজটা ছিল সেটা একজন করছেন, তো তার আসলে এই লড়াইটা কেমন হয়? আপনি যেহেতু প্রথমত দুজন বেবির বলেন যে মা। প্রথমত হ্যাঁ, অবশ্যই এখানে কোশ্চেন থাকে। প্রথমত একটা নারী কি মা হতে পারবে না? একজন নারী তো মা হওয়াটাই ন্যাচারাল প্রসেস, তাই না? তাহলে তো আর নেক্সট জেনারেশন বলে কিছুই থাকবে না। যেমন তাহলে আমি ইউএসএতে বলতে পারি একটা উদাহরণ যে ওখানে এই কিছুদিন আগেই একটা রায় হয়েছে যে একজন নারী চেয়েছিলেন হোম অফিস, তো তাকে দেওয়া হয়নি এবং পরবর্তীতে তার মিসক্যারেজ হয় এবং তিনি ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি হয় আসলে? বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিক যে ছুটিটা, যে কিছুদিন আগে আমি ম্যাটারনিটি লিভ নিয়ে পিটিশন ফাইল করেছিলাম, আপনি সেই হোম অফিসের কথা তো ভুলে যান, স্বাভাবিক কথাটা বলি। স্বাভাবিক যে 6 মাস পরে সে আসবে, আগে 6 মাসের ছুটি তো পেতে হবে। তো আমাদের আইনে আছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা 6 মাসের ছুটি পাবেন, কিন্তু 2বারের বেশি পাবেন না। অর্থাৎ তৃতীয় সন্তান নিলে তিনি কোনো ছুটি পাবেন না। আর এদিকে শ্রমজীবী নারী যারা, তাদের জন্য লেবার অ্যাক্ট আরও কঠোর। তিনি প্রথম 2 সন্তানের বেলাও ছুটি পাবেন না যদি তার চাকরির মেয়াদ 6 মাস না হয়। অর্থাৎ আপনি যদি জানেন একজন নারী প্রেগনেন্ট, তাকে বের করে দেন, তাহলে আপনার ছুটি দিতে হচ্ছে না। এবং নতুন যদি উনি কোথাও জয়েন করে, তিনি এই অজুহাতে ছুটি দিবেন না যে তার 6 মাস হয় নাই। তাহলে আর বেসরকারি সেক্টরে কোনো অভিন্ন নীতিমালা নাই, তারা তাদের মতো করে যেভাবে খুশি চালাচ্ছে। তাহলে এখানে আগে তো 6 মাস পরে আপনি আপনার ডেস্কে আসা তো পরের কথা, আগে 6 মাস আপনি বন্ধ পাবেন কিনা সেটাই তো কোশ্চেন। তো আইন নারীর জন্য এত বেশি কঠোর, আবার অপরদিকে নারী উন্নয়নের কথা বলে যাচ্ছে, কিন্তু নারীর যেই সবচেয়ে কঠিন সময়গুলো সেগুলোর বিষয়ে আইন কঠোর অবস্থানে চলে যাচ্ছে। তাহলে তখন কি হচ্ছে, তাকে বেছে নিতে হচ্ছে যে আপনি কি আম, সংসার করবেন নাকি আপনি কাজ করবেন। তাকে একটা অপশনের মধ্যে বেছে নেওয়ার মধ্যে নিয়ে নিচ্ছে। আর এদিকে বলছে আমরা নারী উন্নয়ন চাই। তাহলে নারী উন্নয়ন চাইলে তো নারী বান্ধব আইনগুলো হতে হবে, শিশু বান্ধব হতে হবে। নারীকে তো আর শিশু থেকে আলাদা করে আপনি কোনো আইন প্রণয়ন করলে এটা কোনোভাবেই বাস্তবসম্মত না। তো এই বিষয়টাকে আমি অভিন্ন নীতিমালা চেয়ে, এবং এই যে দেয়া যাবে না 6 মাস কাজ না করলে বা তৃতীয় সন্তানের সময় দেওয়া যাবে না, এগুলো রিট পিটিশন ফাইল করি এবং মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের ম্যাম এবং মাননীয় বিচারপতি আসিফ হাসান ওনারা রুল ইস্যু করেছেন এই বিষয়ে, যে কেন দেয়া হবে না এই বিষয়ে জানতে চেয়ে। এবং সেই যে সংশ্লিষ্ট আইনগুলো সেগুলো কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক না। তাহলে আপনি চিন্তা করেন এখনকার যুগে এসেও আমাদের ম্যাটারনিটি লিভ নিয়ে এখন লড়াই করতে হচ্ছে। আর হোম অফিস এগুলি তো অনেক দূরের কনসেপ্ট। আগে তো আপনার ওই 6টা মাস আপনি বাচ্চার সাথে কাটানোর সময়টা পান, তারপরে তো হোম অফিসের কথা, মানে ওগুলো তো অনেক, ওগুলো উন্নত দেশের অনেক দূরের কনসেপ্ট। আগে বেসিকটাই তো পাওয়া যাচ্ছে না। তারপরে আবার আপনি প্যাটার্নিটি লিভও চাইছেন। হ্যাঁ, এটা তো প্রয়োজন, এটা তো মানুষের অবশ্যই প্রয়োজন। আপনি যখন আপনি এই যে বললেন যে একটা মেয়ে অনেক সময় ঝরে পড়ে কর্মক্ষেত্র থেকে, তো যদি ওই একই পরিবারে আসলে বাবাকেও ঝরে পড়তে হয় বা এরকম সিচুয়েশন যদি তৈরি হয়ে যায়, তখন কি হবে? না প্যাটার্নিটি লিভের উদ্দেশ্য মানে সাথে কিন্তু চাকরি সম্পর্ক নাই। চাকরি থাকবে এবং সেটার মধ্যেই লিভটা আসবে। এরকম না কিন্তু আপনি ওই চাকরিটা বাদ দিয়ে আপনি লিভ নেবেন, তাহলে তো আপনি যে কোনো সময় লিভ নিতে পারেন চাকরি বাদ দিলে। নিশ্চয়ই। আপনি তো আসলে রিটের কথা বলছিলেন, রিট করেছেন, বা এখন ওটার রেজাল্ট তো এখনো কমপ্লিট চূড়ান্ত হয়নি। হ্যাঁ, চূড়ান্ত রায় এখনো আসেনি। সেই যেটা হয়েছে যে এই যে প্যাটার্নিটি লিভে যাচ্ছে মানুষ, যাবে, তো সেটার জন্য আসলে বাংলাদেশ কি প্রস্তুত? এটা নিশ্চয়তা দেবে কে যে হ্যাঁ আমি এই মানুষটাকে ম্যাটারনিটি লিভ দিচ্ছি? এই যে আপনি বলছেন যে মেয়েদের ম্যাটারনিটি লিভটাই এখনো বাস্তবায়ন করা যায় না পুরোটা, বা পাওয়ার জন্য লড়াই করতে হয়, প্যাটার্নিটি লিভটাও কি এরকম হয়ে যাবে? লড়াই তো করতে হচ্ছে, নাহলে পিটিশন পর্যন্ত আসতে হলো কেন, হাইকোর্ট পর্যন্ত আসতে হবে কেন? অবশ্যই দিচ্ছে না দেখেই তো হাইকোর্ট পর্যন্ত এসেছে। যদি এমনিতেই দিত তাহলে তো হাইকোর্ট পর্যন্ত রিট পিটিশন ফাইলিংয়ের কোনো প্রয়োজনই ছিল না। আমি একটু আর একটা বিষয় জানতে চাই, যেমন আপনি পারিবারিক অধিকার রক্ষা আইন নিয়ে একটা রিট করেছিলেন,
না, এটা রিট না। হ্যাঁ, বলেন আপনি। এটা কি তারপর বলছি। রিট না মামলা ছিল বোধহয়? এটা যে ২ পক্ষের মধ্যে মামলা ছিল। এটা একটা সিভিল রিভিশন। হুম, হুম, হুম। জি। সিভিল রিভিশনে এরকম ছিল যে আ যিনি ভুক্তভোগী হালিমা খাতুন, উনি যখন মামলা করেন, তখন উনি যে দেনমোহর ভরণ-পোষণ চান, বাচ্চার ভরণ-পোষণ চান। হুম, হুম, হুম। তো এখানে দেখেন তার হাসব্যান্ড সেগুলোকে চ্যালেঞ্জ করে, করে একেবারে উচ্চ আদালত পর্যন্ত এসেই থামেননি। তিনি আলাদা করে একটা মামলা ফাইল করেন যে তার সাথে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের যদিও তিনি আদালতে পর্যাপ্ত কাগজপত্র দেখাতে পারেননি। আমাদের মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সেস 7 সেকশন 7 এ বলা আছে যে একটা ডিভোর্স কিভাবে হবে। একটা ডিভোর্স দিতে হলে তাকে অবশ্যই ওয়াইফের ঠিকানায় একটা নোটিশ পাঠাতে হবে এবং আরেকটা হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের কাছে নোটিশ পাঠাতে হবে। নোটিশটা পাওয়ার পরে ওই চেয়ারম্যান বা মেয়র উনি একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে। করে ২ পক্ষকে ডাকাবেন। ডাকিয়ে ৩ মাস ধরে উনি চেষ্টা করবেন, 90 ডেজ উনি চেষ্টা করবেন যে এটা কোনোভাবে মিলায় দেওয়া যায় কিনা সংসারটা। তো সেটাতে ব্যর্থ হলে উনি যা হয়েছে সেটা নিয়ে একটা অর্ডার লিখবেন যে কে উপস্থিত ছিল, কে ছিল না, বা কে রাজি হয়েছে, কে রাজি হয়নি। যদি দেখা যায় যে না কোনোভাবেই সংসার করা যাচ্ছে না, তখন উনি ওটাকে দিবেন। তারপরে 90 ডেজ পরে এই ডিভোর্সটা কার্যকর হবে। অর্থাৎ সাথে সাথে কিন্তু কার্যকর হচ্ছে না। সেখানে উনি কোনো ধরনের ডকুমেন্টারি এভিডেন্স দেখাতে পারেননি। উনি এই যে আমরা অনেক সময় ভাবি যে মৌখিকভাবে একটা ডিভোর্স তালাক দিয়ে দিলাম, ২-৪ জন শুনলো যে তালাক দিছি, অতএব তাকে আর আমি কোনো মেনটেন্যান্স দিব না। সেই ক্ষেত্রে হাইকোর্ট বলছে যে এই মৌখিক তালাকের কোনো ভিত্তি নাই। এই অজুহাত দিয়ে তার মেনটেন্যান্স বন্ধ করা যাবে না এবং এটা বৈবাহিক সম্পর্ককেও বিচ্ছেদ ঘটায় না কোনো ধরনের। তাকে অবশ্যই ডকুমেন্টারি যেই প্রক্রিয়া আছে আমাদের দেশের আইনে, সেই প্রক্রিয়া ফলো করেই তাকে ডিভোর্স দিতে হবে। এবং উনি বাচ্চাটা মায়ের কাছে আছে, ডিভোর্স হয়েছে, এইসব অজুহাতে বাচ্চার ভরণ-পোষণ বন্ধ করে দিয়েছেন। তখন হাইকোর্ট বলছে যে বাচ্চার যে ভরণ-পোষণ এটা একটা স্বাধীন স্বতন্ত্র অধিকার, ইন্ডিপেন্ডেন্ট রাইট হিসেবে ডিক্লেয়ার করছে। যে বাবা-মার মধ্যে যত বিরোধী থাকুক না কেন, তাদের ম্যাট্রিমনিটাল যত ডিসপিউট থাকুক, ডিভোর্স হোক, হয়েছে, হয়নি, পেন্ডিং, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তার ভরণ-পোষণ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। এটা পিতার দায়িত্ব এবং তাকে তার ভরণ-পোষণ দিয়ে যেতেই হবে। এবং এই যে হালিমা খাতুন এত বছর ধরে যেই ভরণ-পোষণ পাননি, গত ১০ বছরে বলেছে যে সব ভরণ-পোষণ তাকে দিয়ে অবশ্যই পরিশোধ করতে হবে। বাচ্চার যত ভরণ-পোষণ এতদিনে ডিউস হয়েছে সেটাও পরিশোধ করতে হবে। ওনার দেনমোহরের টাকাও পরিশোধ করতে হবে। তবে হাইকোর্ট বলেছেন যে উনি যদি নতুন করে আবার ডিভোর্স দিতে চান, সেক্ষেত্রে হাইকোর্ট কোনো বাধা দিচ্ছে না। কিন্তু এর আগে যে ওনার এই যে মৌখিকভাবে উনি এসে সাক্ষ্য দিল যে ওনার ডিভোর্স হয়ে গেছে, এই জন্য উনি ভরণ-পোষণ দিবেন না, সেটাকে হাইকোর্ট অগ্রাহ্য করছে যে মৌখিকভাবে এসব বললেও হবে না। আর বাচ্চারটা তো কোনো প্রশ্নই আসে না, বাচ্চার ইন্ডিপেন্ডেন্ট রাইট, এটা তাকে অবশ্যই ভরণ-পোষণ দিয়ে যেতে হবে। এবং এই যে একটা এক্সাম্পল তৈরি করলো হাইকোর্ট এবং একদম ক্লিয়ার একটা মেসেজ দিল টু দ্য সোসাইটি যে তোমরা চাইলেই তুমি এখন একটা বাচ্চা নিলা আর পরে বললা বিভিন্ন অজুহাত দেখে ভরণ-পোষণ বন্ধ করে দিবা যে হয়তোবা তার মা খারাপ, তার মায়ের কাছে থাকছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেটার কোনো সুযোগ নাই। ভরণ-পোষণ পিতার দায়িত্ব এবং সেটা তাকে সাবালক হওয়া পর্যন্ত বা মেয়ে হলে বিয়ে দেওয়া পর্যন্ত তাকে দিতেই হবে। আর স্ত্রীর ভরণ-পোষণের বিষয়ে এই যে মৌখিক ভরণ-পোষণ চাইলো আর বলে দিল আমি অমুক দিন তাকে তালাক দিয়ে দিয়েছিলাম, অতএব আমি দিব না, সেটার কোনো সুযোগ নেই। তাকে সঠিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় আসতে হবে। বলছিলেন যে যতদিন ধরে ভরণ-পোষণ সে বঞ্চিত হয়েছে তার সব কিছু তাকে ফেরত দিতে হবে। কিন্তু ধরুন একজন মানুষ যদি ১০ বছর ধরে আসলে ভরণ-পোষণ বঞ্চিত হয়, তাহলে এই যে ১০ বছর আগে চালের কেজি কত টাকা ছিল আর এখন কত টাকা, তখন এই যে কত টাকা দেবে তাকে, সেটা কিভাবে নির্ধারিত হয়? এটা আসলে ওই যেই কোর্ট এক্সিকিউশন স্যুট চলমান সেখানে নির্ধারিত হবে। এবং সেটা যে কোনো ধরনের ভরণ-পোষণই কোর্ট যখন রায় দেন সাথে কিন্তু লিখে দেন যে কত পার্সেন্ট হারে প্রতি বছর বাড়বে। কারণ আমাদের মুদ্রাস্ফীতির বিষয়টা আছে, তারপরে দৈনন্দিন জীবনের দাম বৃদ্ধির বিষয়টা আছে। তো সেইগুলো কোর্ট তখন নির্ধারণ করে দেন যে আসলে কোন বছর কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে এবং কিভাবে করে এই ভরণ-পোষণটা দিবে। কিন্তু এখন আমি একটা পপুলিস্ট কোশ্চেনই করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রাম দেখেও মানুষ অনেক মন্তব্য করবেন এবং তারা, আমি জানি যে তারা আসলে জিজ্ঞেস করবেন যে নারী পুরুষ তো সমান অধিকার চাই আমরা, তাহলে কেন একজন পুরুষ একজন নারীর ভরণ-পোষণ দেবেন? এই যে এই ধরনের কোশ্চেনগুলো রেইজ হয় তখন আমাদের মনে হয় যে আমাদের আসলে সুশিক্ষা নিয়ে আসলে কোশ্চেন। হ্যাঁ, একজন নারী তাহলে কেন তার বাচ্চা ধারণ করবেন, কেন সেই সময়গুলো দিবেন, সেই কষ্টগুলো করবেন, বা কেন উনি ওনার ক্যারিয়ার বাদ দিয়ে বা অন্য সব কিছু বাদ দিয়ে তাহলে কেন সন্তান নিচ্ছেন? এটা আমাদের আসলে
একজন নারী এবং পুরুষের ফিজিক্যাল কন্ডিশন কিন্তু এক না, এটা ন্যাচারালি এভাবে করে তৈরি করা। তো যখন একজন বিয়ে করছেন তাহলে কেন বিয়ে করছেন, তাহলে বিয়েও তো করার দরকার নেই সেই হিসেব সেভাবে প্রশ্ন করলে, যে তাহলে আসলে বিয়েটা আসলে কী কারণে আমরা করছি। বিয়েটা আমরা করছি কারণ আমাদের এটা রিলিজিয়াস পারপাস, যে আমরা বৈধভাবে একজনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই সংসারটার মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হবে, এটা কিন্তু শারীরিক সম্পর্কের বাইরেও অনেক বড় কিছু, অর্থাৎ পরিবার গঠন। তো একটা পরিবারের সদস্য যখন থাকবেন তো একজন আরেকজনের দায়িত্ব নেবেন, এটাই স্বাভাবিক। অর্থাৎ ওয়াইফেরও কিন্তু কিছু রেসপন্সিবিলিটি হাজব্যান্ডকে থাকে, হাজব্যান্ডের উপর মানে ওয়াইফেরও রেসপন্সিবিলিটি আছে। একজন ওয়াইফ কিন্তু বললেই হবে না যে উনি শুধুমাত্র আমার ভরণ পোষণ দিবে, আমি কোনো দায়িত্ব পালন করব না। এইটাও কিন্তু আমরা অনেক সময় দেখি যে ওয়াইফ শুধু বলেন যে আমি যাই ইনকাম করি না কেন, তোমার দায়িত্ব তুমি দায়িত্ব পালন করবে, আমার কোনো দায়িত্বই নাই। সেটা কিন্তু সঠিক না। একজন ওয়াইফের তার সংসারের প্রতি দায়িত্ব আছে, সময় দেওয়ার দায়িত্ব আছে, তারও কিন্তু কাজগুলো ভাগ করে নিয়ে করার দায়িত্ব আছে। তার বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের প্রতি মায়ের কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি। এবং একজন পুরুষ শারীরিকভাবেই তিনি সক্ষমতা তার বেশি থাকে, তার আসলে বাচ্চা হওয়ার কোনো ইস্যুস তার নাই। অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার পুরো বিষয়টাই কিন্তু মেয়ের উপর। এটা কিন্তু বললে এখন একজন নারী বা পুরুষ চাইলেই কিন্তু এরকম হবে না যে এখন আমরা টাইমটা ভাগ করে নিই, যে 4.5 মাস উনি গর্ভে ধারণ করবেন, 4.5 মাস উনি গর্ভে ধারণ করবেন, বা বাচ্চাটা যখন হবে উনি খাওয়াবেন, সেটা কিন্তু না। তো যার যেই রোল, অর্থাৎ একজন পুরুষ হাজব্যান্ড হিসেবে যে রোল, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। একজন নারী ওয়াইফ হিসেবে, মা হিসেবে তার যেই দায়িত্ব, তাকে সেই দায়িত্বটা পালন করতে হবে। এখন এখানে কিন্তু দুইজন দুইভাবে পরিবারটাকে কন্ট্রিবিউট করছেন, কারো কিন্তু কম বেশি বলার সুযোগ নেই। তো সেখানে যদি বলেন যে 50% করে সব কিছু আসবে, তাহলে তো সব মেটারই তখন 50%-এর কোশ্চেন আসবে। এবং সেই কোশ্চেন যদি একজন নারী মনে করেন যে আমরা তাহলে আসলে কোনো সন্তান নিবই না, যেহেতু আমি 50% আমার হাজব্যান্ডের উপর দিতে পারছি না, তাহলে তো আপনি আর কয়েক বছর পরে কোনো মানব জাতি বলেই কিছু থাকবে না। আচ্ছা, ভরণ পোষণ মানে কি আমি বাজার করে এনে দিলাম, এবার তুমি রান্না করবা এবং আমাকে খাওয়াবা, এটা? ভরণ পোষণ মানে হচ্ছে একটা যৌক্তিক, রিজনেবল একটা ভরণ পোষণ। অর্থাৎ কি, যখন দুইজন একসাথে থাকছেন, দুইজন তো আর আলাদাভাবে খাওয়ার চিন্তা করলে হবে না। অর্থাৎ ওয়াইফ যদি বলেন যে এখন আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তোমার, অতএব আমি প্রতিদিন এখন রেস্টুরেন্টে খাবো, তুমি বাসায় খাও, সেগুলি কোনো যৌক্তিকতা নাই। অর্থাৎ একটা যৌক্তিক, দুইজন মিলে দুইজন সংসার করছেন, তাদের যেই আয় ব্যয় তারা নিজেরাই জানেন, সেভাবে করে তিনি তার আয় ব্যয় নেবেন। এবং শুধুমাত্র একটা ধারণা আছে যে হ্যাঁ, ছেলেরা বাজার করবে, মেয়েরা রান্না করবে, এবং রান্না করতে তারা বাধ্য না, রান্না করতে তারা বাধ্য এরকম কোনো ধারণার কোনো বেসিস নাই। তারা দুইজন কাজগুলোকে নিজেদের মধ্যে যেভাবে সুবিধা হয় সেভাবে ভাগ বাটোয়ারা করে নেবেন। এবং তার পরবর্তীতে আরও বিষয় থাকে। ভরণ পোষণ মানে শুধুমাত্র খাওয়া না, ভরণ পোষণ মানে তার প্রপার যে ট্রিটমেন্ট, সেটাও ইনক্লুড হয়। তাকে সম্মানজনকভাবে চলতে তার যেই প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো হয়। কিন্তু কখনো বিলাসদ্রব্যকে ভরণ পোষণের মধ্যে ইনক্লুড করা যায় না। অর্থাৎ আমি এখন চিন্তা করলাম আমি সিঙ্গাপুর ট্যুর দিতে পারছি না কেন, তাহলে তুমি এটাও ভরণ পোষণ, এবার সিঙ্গাপুর ট্যুরের টাকা দাও, সেটা কোনো যুক্তি না। অর্থাৎ ভরণ পোষণ সবসময় থাকবে যৌক্তিকতার মধ্যে। কোনটা বিলাস দ্রব্য আর কোনটা বিলাস দ্রব্য না, সেটা ডিপেন্ড করে তাদের ইনকামের উপর। একজন যিনি 30,000 টাকা ইনকাম করেন, তার জন্য অবশ্যই সিঙ্গাপুর ট্যুর বিলাসদ্রব্য। আর যিনি 30 লক্ষ টাকা ইনকাম করেন, তার কাছে সিঙ্গাপুর ট্যুর কোনো কিছুই না। এটাই আমার ছিল যে আসলে যার সামর্থ্য আছে সেও যদি সিঙ্গাপুরে না নিয়ে যায়, সেক্ষেত্রে আসলে না, উনি ওনার সামর্থ্য অনুযায়ী সেই বেসিসে ঠিক করে দিবেন। তারপরে ওই ভরণ পোষণ দিয়ে ওই নারী কী করবেন, তাদের মধ্যে ডিসপিউট রেইজ হইলে, যে এই ডিসপিউট রেইজ হচ্ছে যে ওনার ইনকাম এত, আসলে আমাকে ভরণ পোষণ প্রপারলি দিচ্ছে না, উনি কোর্টের দ্বারস্থ হলে কোর্ট তখন ভরণ পোষণটা ঠিক করে দিবেন। তখন ওই অ্যামাউন্টে উনি কীভাবে কী করবেন সেটা তখন ওনার বিষয়। আরেকটা বিষয়, এই যে দেনমোহরের সময় মানুষ জিজ্ঞেস করে, হ্যাঁ তোমরা না সমান অধিকার চাও, তাহলে দেনমোহর চাও কেন আবার? সমান অধিকার এবং এই কনসেপ্টটা খুব বাজেভাবে মানে তৈরি হচ্ছে, যে সমান অধিকার, নারীদের আসলে সমান অধিকার নয়। নারীদের হচ্ছে মানুষ হিসেবে তার যে অধিকার, সেই অধিকারটা দরকার। একজন নারী হিসেবে যেই অধিকার, সেই অধিকারটা দরকার। একজন মা হিসেবে যেই রাইটটা, সেই রাইটটা দরকার। পুরুষের সাথে সমান অধিকারের কোনো প্রশ্ন আসে না। তাকেও ট্রিট করতে হবে যে তিনি একজন নারী, তিনি একজন মা, তাকে সেই প্রপার রেসপেক্ট দিতে হবে এবং তার অধিকারটা দিতে হবে। আর এখন যেই কথাবার্তাগুলো আসতেছে যে সমান অধিকার চাও, সমানভাবে ইয়া করো, সমান অধিকার তো আসলে যে যার অধিকার, পুরুষের হিসেবে অধিকার, নারী হিসেবে অধিকার। এখন যে প্রশ্নটা করলেন যে তাহলে দেনমোহর কেন চাচ্ছ, দেনমোহর তো আসলে নারী হওয়ার জন্য যে দেনমোহর দাবি করছে তা কিন্তু না। তিনি তার স্ত্রী, অর্থাৎ তাকে
বিয়ে করার জন্য যে রাইটটা একজন হাজবেন্ডের দেওয়ার কথা, এটা তো বিয়ের অন্যতম শর্ত। তাহলে তো তার বিয়ে করার প্রয়োজনও নাই। উনি যদি মনে করেন যে উনি কাউকে দেনমোহর দিবেন না, ইসলাম তো আর জোর করে ওনার থেকে দেনমোহর নিচ্ছে না যে আপনাকে বিয়ে করে এখন দেনমোহর দিতেই হবে। উনি ওনার সামর্থ্য অনুযায়ী ওনার যদি মনে হয় উনি বিয়ে করবেন, ওনার যাকে পছন্দ হবে, যার সাথে ওনার সামঞ্জস্যতা আসবে, সেখানে তিনি বিয়ে করে তিনি যদি চিন্তা করেন যে হ্যাঁ উনি এভাবে করে বিয়ে করবেন, কারণ আমাদের তো এটা দেনমোহর তো বিয়ের শর্ত। দেনমোহর বাদ দিয়ে তো কোনো বিয়ে হওয়া সম্ভব না ইসলামে। তাহলে উনি সেই, এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস যে আমি এভাবে করে পরিবার গঠন করব, সেই বিশ্বাস যদি ওনার না থাকে তাহলে সেটা রীতি। হ্যাঁ রীতি বলা যায় না, এটা আমাদের মূল ধর্মীয় বিশ্বাসই এটা যে আমরা যখনই পরিবার গঠন করবে সেটা বিয়ের মাধ্যমে হবে, এবং বিয়েতে আহ, এটা এখানে মূল কনসিডারেশনই থাকবে হচ্ছে দেনমোহর। অর্থাৎ ইসলাম এখানে স্ত্রী হিসেবে নারীর রাইটটাকে এস্টাবলিশ করেছে। উনি যদি সেটা বিশ্বাস না করেন উনি বিয়ে নাই করতে পারেন। আপনি ডিজিটাল ম্যারেজ রেজিস্ট্রেশন নিয়েও লড়াই করছেন। হ্যাঁ, এটা নিয়ে জাজমেন্টেও এসেছে এবং এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কেননা এখন মানুষের মধ্যে প্রতারণার এখন না, আরও আগে থেকেই, যেহেতু বাংলাদেশ ডিজিটালাইজড না সঠিকভাবে, এই প্রতারণাগুলি এত বেশি হয় যে দেখা গিয়েছে যে 150-200 বিয়ে করে ফেলেছে। My goodness. আশ্চর্যজনক হলেও সত্যি। হ্যাঁ, এরকম আবার news- আমরা, হ্যাঁ এরকম হয়েছে, এক লোক তার জীবনে শুধু বিয়েই করে গেছে, কেউ কোনো কিছু তেমন টের পায়নি, পর শেষে আসলো যে শেষে নিজেই স্বীকার করছে যে আমি অনেক বিয়ে করেছি। তাহলে এটা কেন কিভাবে সম্ভব হলো এটা? আচ্ছা, এই যে মানুষ একাধিক বিয়ে করে তাদের সাইকোলজিটা কি থাকে, মানে কেন করে তারা? সেটা তো মানে ইটস এ ডিফারেন্ট ইস্যু। এখন আমার কথা হচ্ছে একাধিক বিয়ে করছে, একাধিক বিয়ে করছে, কিন্তু যিনি বিয়ে করছেন তাকে তাকে কি তিনি বিবাহিত জেনে বিয়ে করছেন নাকি অবিবাহিত জেনে বিয়ে করছেন, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ডলি হচ্ছে এটা আসলে ধরার উপায় কী? একজন যদি ডিজিটালাইজড করা হয় তখনই সম্ভব জানা যে উনি আগে বিয়ে করেছেন, সেটা ডিভোর্স হয়েছে নাকি মারা গিয়েছেন তার স্ত্রী। বা মেয়েদের ক্ষেত্রে তো আরও ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে যে এমন এক বিশেষ কোনো চক্র এসেছে যারা এই দেনমোহরটাকেই আবার একটা বিজনেস হিসেবে নিয়েছে, যে আজকে আমি একটা বিয়ে করলাম, 10 লক্ষ বা 20 লক্ষ টাকা নিলাম, দেন তারপরে তারা চিন্তা করছে যে 1 বছরে যদি 2-3টা বিয়ে করে বা 5টা বিয়ে করে সে তো কোটিপতি। হুম। তো এটাকে অনেক সময় টাকা ইনকামের সহজ একটা রাস্তাও মনে করছে। তো ওই যারা তাকে বিয়ে করছে তারা কিন্তু জানেন না যে ওনার আগে বিয়ে হয়েছে কি হয়নি। উনি প্রত্যেকটা কাগজে কলমে কুমারী লিখে যাচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন, ধরাও পড়ছেন না, আবার কেউ কেউ ধরা পড়ছেন, সেটা আবার ভোগান্তির বিষয়। এর মধ্যে যে বিয়ে করলো তার সামাজিক অবস্থা যে কী সেটা আর বলার অপেক্ষা রাখে না। যখন একটা ছেলে আর একটা মেয়ে স্বাভাবিকভাবে বিয়ে করেন, তার পরিবার জানে, আত্মীয় স্বজন জানে, আশেপাশের মানুষ জানে, তখন তারা এসে আবার কিন্তু পরে প্রশ্ন করে যে আসলে কি হলো ঘটনা। তো তার যে মানসিক ক্ষতিটা হয় এবং তাহার পরবর্তী জীবন, অর্থাৎ এই লোকের সাথে বা এই মহিলার সাথে তো ঝামেলা শেষ হওয়ার পরেও যখন তিনি সত্যিকার অর্থে আবার সংসার শুরু করতে যাবেন, তাকে সেখানেও এক্সপ্লেন করতে হবে তার জীবনে কি হয়েছিল, কেন তার ডিভোর্স হলো, কেন কি ঘটনা। তাহলে তার যে মানসিক ক্ষতিটা হলো এবং সামাজিকভাবে সে যে হেয় প্রতিপন্ন হলো, সেটার কিন্তু মানে সেটার সেই ক্ষতি কিন্তু কখনো পূরণ হওয়ার না। আর এই দিকে উনি যে প্রতারিত হলো, যে অর্থাৎ এই মেয়ের আগে 2-4টা বিয়ে হচ্ছে, এই ছেলের আগে 2-4টা বিয়ে হচ্ছে, সেগুলি তিনি জানেন না। ইভেন একটা বিয়েও যদি আগে হয়ে থাকে জানবে না কেন? তো সেই বিষয়টা না জানিয়ে সুন্দরভাবে বিয়ে করছে কেন? কারণ আমাদের দেশ এই প্রতারণার একটা সুন্দর সহজ উপায় করে দিয়েছে। প্রতিটা থানায় একজন করে নিকা রেজিস্টার বা ডিভোর্সের রেজিস্টার। আপনি আজকে ঢাকাতেই এক থানায় গেলেন, গিয়ে সেই থানার অধীন নিকা রেজিস্টারে বিয়ে করলেন, জাস্ট 1 ঘন্টা পরে আপনি চাইলে আরেকটা থানায় গিয়ে আরেক নিকা রেজিস্টারের কাছে আরেকজনকে বিয়ে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখন 24 ঘন্টায় চান 24টা বিয়ে করতে পারবেন, কেউ কারোটা ধরতে পারছে না। কেন? কারণ এটা ডিজিটালাইজড না। তো এই যে প্রতারণার একটা সুযোগ করে রাখা ডিজিটালাইজেশন না করে, সেটা নিয়ে আমার রিট পিটিশন ফাইল হয়েছে যে একটা কেন্দ্রীয় ডাটাবেস থাকবে, যাতে তার এনআইডি দিয়ে যখন এন্ট্রি করতে যাবে তখন যেন তার থাম্ব ইমপ্রেশনের দরকার হয়, এনআইডির দরকার হয় এবং তার ডাটাগুলোর দরকার হয়, এবং এই ডাটা থেকে যাতে সাথে সাথে বের করা যায় যে উনি আগে বিয়ে করেছেন, করলে কয়টি বিয়ে করেছেন, ওনার ডিভোর্স হয়েছে কি হয়নি। তাহলে উনি চাইলেই একটা বিয়ে রেজিস্ট্রেশন প্রতারণামূলকভাবে করতে পারবেন না। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু
এটার রেজাল্ট আসলে কি প্রত্যাশা করছেন? ইতিমধ্যে জাজমেন্ট দিয়েছে এবং আদালত বলেছেন এটা মিনিস্ট্রি অফ ল এবং অর্থাৎ আইন মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এই কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করার। আমরা প্রত্যাশা করছি এখন আপনি চট্টগ্রামে যেমন পাবেন, চট্টগ্রাম মহানগর এলাকায় ইতিমধ্যে হয়ে গেছে। আমরা আশা করছি যে এভাবে করে পুরো বাংলাদেশে হবে এবং আমরা খুব দ্রুতই এটা আশা করছি যে ইমপ্লিমেন্টেশনটা খুব দ্রুতই আশা করছি, যেহেতু আদালত আইন মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে রায়ের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন যে এই ডাটাবেসটা থাকতে হবে এবং একটা ডিজিটাল করে সার্টিফিকেট থাকতে হবে। যে যখন বিয়ে করলো ডিজিটাল প্রিন্ট দিয়ে যেন সে তার সার্টিফিকেটটা নিতে পারে, বা ডিভোর্স দিলে সেটার সার্টিফিকেটটা সহজতম উপায়ে পায়, সেইটার ব্যবস্থা থাকতে হবে। এবং শুধুমাত্র নারী পুরুষ না, এরকমও দেখা গেছে যে আসলে যেই কাজী বা নিকা রেজিস্ট্রার সেই ভুয়া, অথবা সে পালিয়ে গেছে। 24-এর এই অভ্যুত্থানের পরে অনেক কাজই পালিয়ে গেছে। তাদের এখন যারা বিয়ে করেছিল তারা তাদের কাবিননামা খুঁজে পায় না, যারা ডিভোর্স দিয়েছিল তারা তাদের ডিভোর্সের যে রেজিস্ট্রেশনের কাগজ সেটা খুঁজে পায় না। এরকম সমস্যা নিয়েও আমাদের কাছে এসেছে। আবার এরকম দেখা গেছে যে তিনি ভুয়া কাজী সেজে অফিস চালান বা একটা বাসায় চালান, উনি বিভিন্ন জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের টাকা নেন, একসাথে অনেকের রেজিস্ট্রেশন টাকা নিয়ে তিনি পলায়ন করেছেন। মানে যাদের বিয়ে হলো তাদের প্রমাণটা কী? তাহলে সব দিকেই কিন্তু একটা বিষয় যে শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ প্রতারণার উদ্দেশ্যে করছে তা না, এখানে নিকা রেজিস্ট্রারেরও তখন এই যে রেজিস্ট্রেশনের তার আছে কিনা অথরিটি সেটাও বের হয়ে আসবে। এটা ডিজিটালাইজেশনের মাধ্যমেই সম্ভব। এই যে আপনি বলছিলেন যে 24 ঘন্টায় 24টা বিয়ে করতে পারেন, সেটা কি এখনও তো আছে না? এখন পর্যন্ত তো সেই পরিস্থিতি আছে, সেই জন্যই তো আমরা আসলে রিট পিটিশনটা ফাইল এই করেছি। জায়গায় আমি একটু জানতে চাই যে তার মানে তো অনেকেই আসলে প্রতারণার শিকার হয়েছেন ইতোমধ্যে, তো তারা আসলে কি করতে পারবেন এইটার রেজাল্ট? তারা যখন আমাদের দণ্ডবিধির 494, 95 এই সেকশনগুলো আসলে বিয়ে সংক্রান্ত প্রতারণা নিয়ে ডিল করে, এগুলোতে 7 বছর 5 বছর করে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রয়েছে। এবং এখানে যদি কেউ আগের স্ত্রী বা হাজব্যান্ডের কথা গোপন করেন সেখানেও শাস্তির বিধান রয়েছেন। আবার যদি দেখা যায় যে তিনি পরবর্তী বিয়ের কথা গোপন করে রেখেছেন সেখানেও শাস্তির বিধান রয়েছে। অর্থাৎ যে কোনো বৈবাহিক সংক্রান্ত যদি আপনারা প্রতারণা সামিল হন, মানে পান, প্রতারণার মধ্যে আপনারা ক্ষতিগ্রস্ত হন, সেই ক্ষেত্রে আপনারা এসে এই ধারাগুলোতে মামলা দায়ের করার সুযোগ আছে। এখানে যদি আপনার হাতে প্রপার এভিডেন্স না থাকে, যে কিছু হয়তো বা ছবি, ভিডিও আর স্ক্রিনশট বা অথবা আপনি কোনো কারণে তুলতে পারছেন না তার আরেকটা বিয়ের ডকুমেন্ট, সেক্ষেত্রে আপনি মামলা দায়ের করে কোর্টের কাছে যদি তদন্ত ইনভেস্টিগেশন চান, তখন ইনভেস্টিগেশনের যে কর্মকর্তা যিনি আয়ও, অর্থাৎ তিনি তো একজন পুলিশ অফিসার থাকেন, তার পক্ষে এগুলো তোলাটা তখন সাধারণ মানুষের চেয়ে সহজ হয়। কেননা উনি যে কোনো কাউকে তখন বিভিন্ন রেকর্ড কল করার জন্য বলতে পারেন, নোটিশ দিতে পারেন, উনি সেখানে চাইতে পারেন, তদন্তের সাথে উনি বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করতে পারেন সিআরপিসির। তো সেই ক্ষেত্রে আপনারা মামলা ফাইল করতে পারেন, তদন্তে অনেক কিছু আপনাদের রহস্য পরিষ্কার হয়ে যেতে পারে। এবং উনি তো তখন চাইলে কল লিস্ট, কল রেকর্ডস আরও বহু কিছুই তিনি বের করতে পারেন। একজন নারী যখন প্রতারণার শিকার হন, এরকম গার্লস গ্রুপেও আমি দেখেছি বিভিন্ন পোস্ট যে হচ্ছে তারা আসলে মামলা করতে ভয় পান, তারা কিভাবে সেপারেশনের জন্য অ্যাপ্লাই করবেন যদি তারা দেনমোহর না পান, এই চিন্তাগুলো তাদের মাথায় আসে, তারা কি করবে? আসলে নারী পুরুষ দুইজনেই ভয় পান, শুধু নারী ভয় পান সেটা বলবো না আমি। কারণ এই যে বিষয়গুলো শুধুমাত্র বিয়ের সাথে রিলেটেড না। এই যে যেটা বললাম যে অন্যরা জানলে কি হবে, এই যে আমি প্রতারণার শিকার হলাম ভালো কথা, কিন্তু আমার আত্মীয় স্বজন জানলে আমি তাদের সামনে মুখ দেখাবো কেমনে, আমার প্রতিবেশী জানলে কি হবে, এগুলো ভেবে অনেকে কিন্তু মেনেও নেয়। হয়তো বা সে হাতে পায়ে ধরলো যে এই ঘটনা তো ঘটে ফেলছে, আমি আসলে তোমাকে পাওয়ার জন্য সব কিছু করছি, এই ধরনের কথাবার্তা বলেও কিন্তু হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে অনেকে মেনে নিচ্ছেন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আরও ভয়াবহ প্রতারণার মধ্যে পড়ে। কিভাবে? তখন হয়তো বা তার টাকা পয়সা অথবা তার গোল্ড নিয়ে পালিয়ে গেছে। আরও এই ধরনের অপরাধীরা মনে রাখবেন যে আপনার সাথে প্রতারণামূলকভাবে তার বিয়ের তথ্য গোপন করে বিয়ে করতে পারে, অর্থাৎ সে ইতিমধ্যে ভয়ঙ্কর অপরাধী। তাকে যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনার জীবন বিপন্ন, অর্থাৎ সে অপরাধ করার জন্য তখন আপনাকে খুন করতেও আর কোনো বাধবে না। মানুষের কিন্তু অনেক বড় বড় অপরাধ হয়, ছোট ছোট অপরাধগুলোকে ইগনোর করে দেখে যে এই ছোট অপরাধ আছে, এটা এমন কিছু না আছে, মাফ করে দিই। কিন্তু এইভাবেই করেই কিন্তু বড় একটা অপরাধের ঘটনা ঘটে, অর্থাৎ তাদের মধ্যে তখন আর বিশ্বাস নাই, ঝগড়াঝাটি ঝামেলা থেকে এক পর্যায়ে খুনাখুনিও হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে
অল্প ক্ষতি থাকা অবস্থায় চলে আসা। সোসাইটির কথা, মানুষের কথা এত ভেবে লাভ নাই, কেননা তারা আপনাকে খাওয়াবে না, পড়াবে না, শুধু আপনাকে কথা শোনাতে আসবে। সেইটা না হয়ে নিজে স্বাবলম্বী হন, নিজের সাথে অন্যায়ের প্রতিবাদ করেন এবং নিজেকে আরও বড় অপরাধের শিকার হওয়া থেকে বাঁচাতে হবে। কিন্তু যারা ধরেন বিয়ে হয়ে গেছে, এখন একজন নারী ভাবছেন যে আমি কি দেনমোহর পাবো এখন যদি আমি ডিভোর্স ফাইল করি, এরকম ধারণা এখনও আছে। তো এইখানে আইন আসলে কিভাবে সাপোর্ট করতে পারে? দেনমোহর আসলে যেটা প্রম্পট দেওয়ার সাথে সাথে দেওয়া হচ্ছে, সেটা ওনার সাথে সাথে পাওয়ার কথা, এবং ইসলাম কিন্তু আসলে প্রম্পট দেওয়ারটাকেই সমর্থন করে, অর্থাৎ সাথে সাথে দিয়ে দেওয়াটাকেই দেওয়াই কিন্তু উত্তম। এখানে আমরা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে যে বেশিরভাগ দেনমোহরটাকেই ডেফার দেওয়ার হিসেবে রেখে দিচ্ছে, অর্থাৎ পরিশোধ করছে না, নামমাত্র, যেহেতু বিয়ে করতে গেলে দেনমোহর থাকা লাগবে তাই থাকছে। আবার এদিকে দেখা যাচ্ছে যে মেয়ে পক্ষ এটাকে সিকিউরিটি হিসেবে মনে করছে, অর্থাৎ মনে করছেন যে বেশি দেনমোহর হলেই হয়তোবা তাদের মধ্যে ডিভোর্স হবে না। এই ধরনের ধারণা থেকে তারাও কিন্তু দেনমোহর নিয়ে প্রেশার দিচ্ছেন, অথচ দেনমোহরটা ডিপেন্ড করে আসলে দুইটা বিষয় নিয়ে। এক হচ্ছে তাদের সামাজিক আর্থিক অবস্থা কেমন এবং ছেলের সামর্থ্য কেমন, এই দুইটা বিষয় নিয়ে। এবং দেনমোহর সবচেয়ে বেশি এনকারেজ করা হয় সাথে সাথে পরিশোধ করার বিষয়। তো সেখানে তারা ডিফার করে, এই জিনিসটাকে পেন্ডিং রেখে দেয় যে এটা পরবর্তীতে পরিশোধ করব, এবং পরবর্তীতে আপনি দেখেন পরিশোধ করলেও এটা কিন্তু কোনো প্রমাণ নাই। তাহলে সেখানে পরবর্তী পরিশোধেরও কিন্তু কোনো প্রমাণ থাকছে না যে আসলে পরিশোধ করলো কি করলো না। অর্থাৎ আপনি আপনার ওয়াইফকে টাকা দিলেন, এটা মেনটেন্যান্স হিসেবে দিয়েছেন, এমনি দিয়েছেন না দেনমোহরের টাকা পরিশোধে দিয়েছেন, সেটারও কোনো প্রমাণ নাই। আবার দেখেন যে এই দেনমোহরের টাকাটাই যখন 20 বছর 30 বছর চলে যাচ্ছে, সেটার মুদ্রাস্ফীতির কারণে সেই টাকাটা কমে যাচ্ছে। অর্থাৎ নারী হয়তো বা আমাদের এখন যারা আছেন তারা হয়তো বা এই 50,000 1 লক্ষ টাকা নিয়ে তারা হয়তো কোনো কাজেও আসবে না। তো এই যে দেনমোহর নিয়ে এই ধরনের বিষয়গুলো থাকে, এবং নারী অনেক সময় মনে করেন যে পাবো কি পাবো না। দেনমোহর নারীর অধিকার, এটা অবশ্যই মানে এটা বিয়ের সাথে সম্পর্কিত, এটা ডিভোর্সের সাথে সম্পর্কিত না। অর্থাৎ আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে না আপনার দেনমোহর পেতে হলে। আপনার এই বিষয়টা উপস্থাপন করা মাত্রই আপনার হাজবেন্ড আসলে দিতে বাধ্য। নারীরা এই বিষয়টা উপস্থাপন করে না কেন? তারা আসলে দেনমোহরটাকে তার রাইট হিসেবে মনে করে না। দেনমোহরটাকে আমাদের দেশে মনে করে যে বিবাহ টিকিয়ে রাখার সিকিউরিটি, অর্থাৎ বেশি দেনমোহর থাকলে হয়তোবা ডিভোর্স হবে না, এরকম একটা ধারণা আছে। তো এই ধারণার পরিপ্রেক্ষিতে তারা আসলে সংসার, বেশিরভাগ নারীরা চায় যে যেভাবেই হোক সংসারটা করি, এবং তারা আসলে নিজেরাও চায় না যে এই দেনমোহর পরিশোধের বিষয়ে তারা নিজেরাও অতটা কনসার্ন না। মানে কি সংসারটা ঝামেলা হতে পারে, ভেঙে যেতে পারে, এই ভয়ে কি নারীরা দেনমোহর চায় না? নাকি এটা অনেকাংশে ঠিক আছে আমার দরকার নেই? এটা অনেকাংশেই তাই। তারা মনে করে যে এটা লেখার জন্য লেখা হয়েছে যাতে আমার ডিভোর্স না হয়, বা ডিভোর্স দিতে গেলে তাকে ভাবতে হয় যে আমাকে এই দেনমোহর দিতে হবে। কিন্তু এটা তো নারীর হচ্ছে অধিকার, এবং তাদের এই দেনমোহরটার মানে দেনমোহর সোজা কথায় দেনমোহর সম্পর্কিত বিয়ের সাথে, অর্থাৎ বিয়ে করলে আপনাকে দেনমোহর দিতেই হবে, ডিভোর্সের সাথে না। কিন্তু সকল মামলা এসে ফাইল করে ডিভোর্সের পরে যে আমি তো দেনমোহর ভরণ পোষণ পাচ্ছি না। অর্থাৎ সংসার চলাকালীন নারীরা কোনো দেনমোহর চাওয়ার বিষয়ে অতটা কনসার্ন থাকে না, এবং ছেলেরাও মনে করেন যে যখন ডিভোর্স যদি কোনো কারণে হয় তখন দেওয়ার বিষয়ে ভাবা যাবে। অর্থাৎ এটা যে তার উপর একটা ঋণ, এই ঋণগ্রস্ত অবস্থায় দুজনে যে কেউ মারা যেতে পারে, সেটাও কিন্তু তারা আসলে সেই বিষয় নিয়েও তারা আসলে কনসার্ন না। ঋণ মনে করেন না কেন পুরুষরা? এটা আমরা আসলে সেভাবে আমাদের সোসাইটিতে গড়ে তুলে নাই। মানে আপনি আপনার কথা থেকেই যদি বলি আমি, যে বিয়ে করতে হলে দেনমোহর দিতে হবে, ডিভোর্স দিতে হলে না। না, কিন্তু সেই জায়গাটা থেকে একদম ডিভোর্স পর্যন্ত যায়, না। যেহেতু একজন নারী দাবি করেন না, এবং পুরুষরা কেন আসলে দিতে চান না? হ্যাঁ, মানে এটা ঋণ মনে করেন না কেন? মানে তারা হাসছে খেলছে সংসার করছে, এটা যে দিতে হবে এই যে চিন্তাটা করেন না কেন? এমন হয়ে গেছে যে আমাদের দেখা গেছে যে এই বিষয়টা তো ঠিক করা কথা হাজব্যান্ড ওয়াইফের, যারা হাজব্যান্ড ওয়াইফ হবেন তাদের ঠিক করছে দুই পরিবার। তারা এটাকে মনে করছে যে এটা একটা দেন দরবারের বিষয়, যে ছেলেরা যতটা পারে। বিয়েতে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বিয়েতে যত ধরনের গন্ডগোল বা ঝামেলা হয় তার অনেকগুলোই হয় হচ্ছে এই যে দেনমোহর কেন্দ্রিক। ওই যে এটা যে আসলে একজন ঋণগ্রস্ত হলে উনি আসলে কতটুকু ঋণগ্রস্ত হবেন, বা ওনার আর্থিক অবস্থা আছে কি না, সামাজিক অবস্থা কি, সেই বিষয়গুলো পর্যবেক্ষণ না করে আসলে এটাকে দেন দরবারের একটা বিষয় মনে করে দুই পরিবার মনে করে। ছেলে পক্ষ মনে করে আমার সামর্থ্য থাকলেও যত পারি কম দিতে হবে, মেয়ে পক্ষ মনে করে যে যতটা পারি বাড়ায় নিতে হবে।
তাহলে এটাকে তারা আসলে বিয়ে হিসেবে দেখছে না, এটাকে তারা এমন একটা কন্ট্রাক্ট হিসেবে দেখছে যে কন্ট্রাক্ট ফেল করলে তখন যেন আমরা লাভবান হতে পারি। তাহলে যখন এটার ইন্টেনশনটা শুরুটাই এরকম খারাপভাবে হয়, তখন কিন্তু আসলে তারা সেভাবে করেই বিষয়টাকে ভাবে যে আসলে দেনমোহরটা নেওয়াটা হচ্ছে কি, এটা আমার একটা অস্ত্র যে আমি নিব। আর ছেলেটা ভাবে যে দেনমোহর যত কমানো যায় তত আমি যা খুশি করতে পারলাম, তাকে যখন খুশি ডিভোর্স দিয়ে দিতে পারলাম, আমার আসলে কোনো সমস্যাই নাই। তো এই যে উদ্দেশ্যটা শুরু থেকে যাদের খারাপ থাকে, তারাই এটাকে কোনো ঋণ হিসেবে মনে করেন না, মনে করেন যে যতটা ঘোরানো যায়, অর্থাৎ দেনমোহরে যদি মামলাও দায়ের করে আমি 12 বছর ঘোরাবো। এই ভরণ পোষণের কথা বলছিলেন, নারীদের তো বিয়ের পরে ভরণ পোষণ কতদিন দিতে হয়? নারীদের বিয়ে যখন থেকে বিয়ে করবেন, বিবাহ যতদিন চলমান থাকবে তার ভরণ পোষণের দায়িত্ব হাসবেন্ডের। বিয়ের যদি সেপারেশনের পরের কথা বলি আমি, যদি ডিভোর্স সেপারেশনের পরে না একজন নারী কতদিন ভরণ পোষণ পেতে পারে? যদি ডিভোর্স কার্যকর হয় সেক্ষেত্রে উনি 3 মাসের ভরণ পোষণ পাবেন। এবার যদি বলি সন্তানের কথা, ইদ্যৎকালীন সময়টা, ইদ্যৎকালীন সময়, সন্তানের কথা যদি বলি, সন্তানকে কতদিন ভরণ পোষণ দিতে হবে? সেটাই এই হাইকোর্টের রিসেন্ট জাজমেন্টে এসেছে যে হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক থাকুক না থাকুক, অথবা ডিসপিউট চলমান থাকুক, এই বিষয়টা নিয়ে যদি ধোঁয়াশাও থাকে যে ডিভোর্স হয়েছে হয়নি যাই থাকুক, সন্তানের ভরণ পোষণ তার বাবাকে দিতে হবে সব সময়। অর্থাৎ ডিভোর্স হয়ে গেলেই বা মায়ের কাছে আছে এই অজুহাতে কোনোভাবে ভরণ পোষণ এড়ানোর সুযোগ নেই, বাবাকে সবসময়ই তার সন্তানের ভরণ পোষণ দিয়ে যেতে হবে। ধরুন একজনের সেপারেশন সকল পরিস্থিতিতে 2000 সালে, ধরুন যে 2000 সালে সে একটা অ্যামাউন্ট তার জন্য ঠিক করা হয়েছে যে এই সন্তান এই টাকাটা মাসে মাসে পাবে বা বছরে পাবে। এখন আজকে 2026 সাল, না এখন তো ওই সন্তান সাবালক হয়ে যাওয়ার কথা। আমি যদি আরেকটু পিছিয়ে ধরি, ধরুন 2020 সালে, 2020 সালে একটা সেপারেশন হয়েছে এবং দিচ্ছে তখন তার বয়স ধরেন 2 বছর। হ্যাঁ, তো পরবর্তী 10 বছর পরে কি হবে? এখানে এই ক্ষেত্রে জাজমেন্টগুলোতে আসলে উল্লেখ করা থাকে যে প্রতি বছর কত পার্সেন্ট হারে বাড়বে, এবং আরও উল্লেখ করা থাকে যে উচ্চশিক্ষার সময় কি হবে, বা হঠাৎ করে যদি এমন কোনো বড় অসুখ বিসুখ হয় সন্তানের, সেই ক্ষেত্রে কিভাবে দিবে। তো সেই ক্ষেত্রে আলাদা করে তাকে পে করতে হবে, এবং প্রতি বছর এটা একটা পার্সেন্ট হারে বাড়তে থাকে। প্রতি মাসিক যে এই বছর যেই খরচটা হয়, পরের বছর যেহেতু আদালত মুদ্রাস্ফীতি অন্যান্য বিষয়গুলো এবং খরচ বেড়ে যায়, সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করেই ফ্যামিলি কোর্ট জাজমেন্ট দেয়, এবং সেই জাজমেন্টে আলাদা করে উল্লেখ থাকে যে কত পার্সেন্ট হারে বাড়বে এবং অন্যান্য কী কী খরচ এর মধ্যে থাকবে। এখন সেপারেশনের পরে তো আসলে ওই ধরনের সুযোগ বা ওই ধরনের যোগাযোগটা থাকে না দুই ফ্যামিলির মধ্যে। তো তখন এই সন্তান যদি আসলে এই যে বাড়ার কথা সেই বাড়াটা না হয়, তাহলে কি করতে পারে কেউ? প্রথমত এগুলো সাধারণত যখন আদালত রায় দেয় তখন এগুলো সাধারণত ব্যাংকের মাধ্যমে পরিশোধ হয়। এবং আরেকটা বিষয় আছে যে বাবা মার ক্ষেত্রে যেটা হয় যে আমার সাথে ডিভোর্স হয়েছে অতএব আমার সন্তানকে যোগাযোগ করতে দিব না, এরকমও কিন্তু দেখা যায় যে কাস্টডি পান তিনি অপর পক্ষকে যোগাযোগ করতে দিতে চান না। এটা খুবই হীন মানসিকতার, কারণ ডিভোর্স তো আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়। ডিভোর্স কিন্তু বাবা ছেলে বা বাবা মেয়ে অথবা মা ছেলে বা মা মেয়ের মধ্যে, অর্থাৎ সন্তানের সাথে বাবা মার কোনো ডিভোর্স নাই। অর্থাৎ যিনি যার সন্তান, তার বাবা যে মা যে সবসময়ের জন্য তারাই কিন্তু বাবা মা। কিন্তু যখন একটা বাচ্চাকে আটকে রাখা হয় যে আমি এর সাথে দেখা করতে দিব না, সেটাও কিন্তু একটা রাইট নষ্ট হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে হ্যাবিয়াস কর্পাস বা অন্যান্য রেমেডি আছে। অর্থাৎ কাস্টডি যার কাছেই থাকুক, বাবার কাছে থাকুক, মায়ের কাছে থাকুক, এবং অপরপক্ষ যদি বিয়েও করে ফেলেন, অর্থাৎ কাস্টডি ধরেন মায়ের কাছে, বাবা এখানে আরেকটা বিয়ে করে ফেলেছেন, অথবা কাস্টডি বাবা পেয়েছে, মা হয়তো বা আরেকটা বিয়ে করে ফেলেছেন, সেই অজুহাতে আসলে তাকে তার সন্তানের সাথে দেখা করতে দেওয়া বন্ধ করা যাবে না। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ইয়াতে হয়তোবা থাকবে যে এখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অফিসারের কাস্টডিতে দিয়ে দেন যে ওনার কাস্টডিতে থাকবে, ওই সময়টা আবার উনি এসে নেবেন, সারাদিন হয়তো দেখা করলেন, বা সপ্তাহে একদিন বাবার কাছে যাচ্ছে বা মায়ের কাছে যাচ্ছে, এভাবে করে টাইম আদালত ভাগ করে দেন। কেননা এই ধরনের কোনো ধরনের অবজেকশন যে বাবার সাথে দেখা করতে দিব না বা মায়ের সাথে দেখা করতে দিব না, এটা কখনো করা যাবে না। যারা বায়োলজিক্যাল ফাদার এবং মাদার, তাদের সাথে সন্তানের দেখা করার রাইট নষ্ট করার সুযোগ নেই। আর মেনটেনেন্সের যে বিষয়টা, সেটা ওই ব্যাংকের মাধ্যমে পরিশোধ করবেন, বা এখন আসলে ক্যাশ
সে কথা আসলে খুব বেশি বলা হয় না কেন, আমরা কম্প্রোমাইজের সময়ও বলি না, কারণ ক্যাশ আসলে কোনো প্রমাণ থাকছে না সে উনি দিচ্ছেন কিনা, উনি নিচ্ছেন কিনা। এটা আসলে দেখা যায় যে অনেক সময় যৌথ অ্যাকাউন্ট থাকে বা বাচ্চা নামে দিয়ে দেওয়া হয়, তো সেভাবে করেই পরিশোধ করা হয়। কাস্টাডির কথা বলছিলেন যে যিনি কাস্টাডি পান অপর পক্ষের আসলে সেই কাস্টাডি এক্সচেঞ্জ করার সুযোগ কতটা আছে, এবং আরেকটা বিষয় যে সাবালিকা হওয়ার পরে সেই সন্তানের উপরে কার কতটুকু অধিকার আছে বা কি আছে আসলে। সাবালিকা হওয়ার পরে কারো উপরেই আসলে আরেকজনের কোনো অধিকার, কাস্টাডির কোনো অধিকার নেই। অর্থাৎ বাবা মা কারোরই কিন্তু কাস্টাডির বিষয় থাকে না, সে অ্যাডাল্ট পার্সন, তার কাস্টাডি সে নিজেই, তার আলাদা কোনো এভাবে করে বাবা কিংবা মা কাস্টাডি থাকবে সেরকম কিছু না। আর সাবালিকা হওয়ার আগে এই কাস্টাডি এক্সচেঞ্জ করা যায়, এটা মূলত হচ্ছে আন্ডার 18 যারা। তো এখানে যদি এরকম দেখা যায় যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জাজমেন্ট হয়েছে, লাস্ট যে আমাদের আপডেটেড জাজমেন্ট সেটা হচ্ছে যে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, অর্থাৎ বাচ্চার সর্বোচ্চ ভালো কার কাছে থাকলে সেটা প্রমাণ করা। তো এক্ষেত্রে বাচ্চার অভিমত নেওয়া হয় যে বাচ্চা আসলে কার কাছে থাকতে চাচ্ছে, কে কেমন ব্যবহার করছে। কিন্তু সে তো আন্ডার 18, তার অভিমতটা কতটা গুরুত্বপূর্ণ? অন্যান্য পরিস্থিতিও তো দেখবে যে আসলে কার বাসার পরিবেশ কেমন, কে কিভাবে চলছে, অথবা কে কতটুকু আর্নিংয়ের অবস্থা কী, অন্যান্য বিষয়গুলো আদালত দেখবেন। পাশাপাশি বাচ্চারও বিভিন্ন সময়ে তার অভিমত নেবেন যে আসলে কে কেমন ব্যবহার করছে, অথবা যার কাস্টাডিতে দিচ্ছেন অপরজন পাচ্ছেন কিনা, সপ্তাহে যেই একদিন বা মাসে যেই একদিন 2 দিন পাওয়ার কথা সেটা পাচ্ছেন কিনা। অর্থাৎ এখন মায়ের কাছে রাখা হলো, মা বাবার নামে এমন কোনো বদনাম করা শুরু করলো যাতে বাচ্চা বাবাকে হেট করে, তা অর্থাৎ তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। উনি বাচ্চাটাকে আসলে তৈরি করছেন তার বাবার বিরুদ্ধে, এমনভাবে ঘৃণা নিয়ে যেন বাচ্চাটা কোনোভাবে বাবার কাছে না যায়। সেই সব ক্ষেত্রে কিন্তু তাহলে উনি আসলে প্রপার কাস্টোডিয়ান হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন। তো এমনিতেও যখন পারিবারিক আদালত রায় দেয়, যদি যেই পক্ষ সংক্ষুব্ধ হবেন, অর্থাৎ যিনি কাস্টাডি পেলেন না কিন্তু পেতে চাচ্ছেন, তার আপিল করার সুযোগ আছে, হাইকোর্টে আসারও সুযোগ আছে। এই যে কিছুদিন আগে জাপানিজ এক পরিবার নিয়ে, মা জাপানিজ এবং বাবা বাংলাদেশি, ওইটা নিয়ে এরকম কিছু ছিল। হ্যাঁ, ওইটা প্রথমে ওই যে হ্যাভিয়াস কর্পাস করলো, অ্যাপিলেট ডিভিশনে গেল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন বললো যে এই বিষয়ে পারিবারিক আদালত রায় দিবেন। পারিবারিক আদালত যেটা করলেন যে কাস্টাডি প্রথমে মায়ের কাছে দিয়ে দিলেন, সেটার বিরুদ্ধে বাবা আপিল করলেন। আর আপিল আদালত এসে একজনের কাস্টাডি মাকে দিলেন, একজনের কাস্টাডি বাবার কাছে দিলেন, এবং সেগুলোর বিরুদ্ধে পরবর্তীতে কিন্তু হাইকোর্টে আসার সুযোগ আছে, অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ যদি একটা জাজমেন্ট আপনার বিপক্ষে আসে, আপনার আপিল, রিভিশন বা অন্যান্য ফোরামে আবার অ্যাপ্লাই করার সুযোগ আছে। যেই অনেকগুলো কাজের কথা নিয়ে আলাপ হলো, আমি একটু জানতে চাচ্ছি এখন আপনার হাতে কি কি মামলা আছে বা কি কি রিট আছে? সেটা তো আসলে বিস্তারিত বলে শেষ হবে না, তবে রিসেন্টলি একটা ঘটনা বলবো, সেটা একটা ক্রিমিনাল কেস নিয়ে বলবো, যে একটা ভয়াবহ ক্রিমিনাল কেস এই সেন্সে যে সাধারণত আমরা দেখি যে খুন করলে খুনি লাশ লুকিয়ে ফেলে, অথবা লাশ গোপন করে, অথবা মেরে ফেলে। এখানে মোট 3 জন খুনি, এর মধ্যে 2 জনই হচ্ছেন নারী। তিনি শিক্ষিকা, তিনি তার স্টুডেন্টকেই মেরে ফেলেন, এবং মেরে তারপর তার মাকে কল করেন যে এসে আপনার বাচ্চা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আপনি নিতে আসেন। তারপরে তার মাকেও খুন করে ফেলে। খুন করে ইন্টারেস্টিংলি তারা লাশটাকে তাদের বিছানার নিচে রাখেন, এবং সেই বিছানায় তারা ঘুমান, সেই বাসায়ই তারা রান্নাবান্না করেন, আবার জন্মদিনের পার্টি করছেন। অর্থাৎ খুন করে তার মধ্যে ন্যূনতম কোনো অনুভূতি নাই যে আমি খুন করে একটা লাশ নিয়ে রাতের বেলা দিনের বেলা বাসায় থাকছি। মানে বিছানার নিচে রেখেছে মানে কি অন্য কেউ টের পায়নি? মানে লাশ তো পচে যায়। খুনি তো 3 জন, তারা তো বাসায় আছে, লাশ তো পচে যায়। হ্যাঁ, লাশ পচতে এভাবে 21 দিন তারা লাশের সাথেই বসবাস করলো। করার পরে এত বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, তখন আশেপাশের সবাই একসময় বাসা দরজা ভাঙতে বাধ্য হয় যে এখানে আসলে আছেটা কি, যে এত দুর্গন্ধ কিভাবে। অথচ সেই দুর্গন্ধে তারা স্বাচ্ছন্দ্যে আছেন, তারা আগরবাতি মোমবাতি বিভিন্ন জিনিস জ্বালিয়ে স্প্রে করে থাকছিলেন, এবং কেউ জিজ্ঞেস করলে বলতেন ইঁদুর মারা গেছে, কেউ জিজ্ঞেস করলে বলতেন রাস্তার পাশে কুকুর মরে আছে সেটার গন্ধ। কিন্তু ওনারা সুন্দরভাবে লাশ দুইটা লাশ নিয়ে বাসায় নিয়ে থাকতেন, এবং যেদিন তাদেরকে অ্যারেস্ট করা হয় সেদিনও তারা সুন্দরভাবে রান্নাবান্না করে আছেন, এবং মানে তারা গরুর মাংস রান্না করে খাওয়ার একটা প্রিপারেশন নিচ্ছিলেন। ওই টাইমে আর কি তাদের দরজা ভেঙে আশেপাশে যারা আছেন তারা তাদেরকে হাতে নাতে ধরে পুলিশকে ডাকেন,
এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে স্পট থেকেই নিয়ে নেওয়া হয় এবং আসলে খুন করেও তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নাই। তারা মনে করেন আচ্ছা খুন করেছেন এবং সবচেয়ে দুঃখজনক যেটা যে যেই নারী খুন করলেন তার নিজেরই আর কি ছোট একটা বাচ্চা আছে। এখন বাচ্চাও কিন্তু মায়ের সাথে জেলখানায়। অথচ এই ধরনের সাইকো কিলাররাও যে আমাদের সোসাইটিতে আছে সেটাও কিন্তু আমরা ধারণা করি যে এমনিতে খুনের একটা অনেক ভয়ানক কোনো কারণ আমরা চিন্তা করি যে অনেক ভয়াবহ কিছু হবে তারপরে খুন হবে, কিন্তু এই ধরনের সাইকো কিলাররাও আমাদের এখানে সোসাইটিতে এখন বসবাস করেন। কিন্তু এই যে 21টা দিন যেই মা যেই মেয়ে নিখোঁজ, তাদের ফ্যামিলি নিয়ে হ্যাঁ, তাদের থেকে ফ্যামিলি মামলা খোঁজ করা করেছেন, হয়নি? প্রথমে জিডি করেছেন, পরবর্তীতে অপহরণের মামলা করেছেন। তারা তো জানতেন না খুন হয়েছে। অপহরণের মামলা করার পরে খুবই আশ্চর্যজনক ওই যে যিনি টিচার অর্থাৎ খুনি তিনি গিয়ে আবার তাদেরকে সমবেদনা জানিয়েছেন, উল্টা গিয়ে আবার খোঁজ খবর নিতেন, খুঁজে পেলেন কিনা, পেলে জানাবেন, এই ধরনের খোঁজখবরও নিয়েছেন। উনি সমব্যথী হয়ে আরও বিভিন্ন ধরনের খোঁজখবর নিয়েছেন, তিনি নিজে খোঁজ করছেন এরকমও দেখিয়েছেন। তো তিনি খুব সুন্দরভাবে অভিনয় করে কোনো কোনো ধরনের অনুভূতি ছাড়াই, অর্থাৎ তিনি নিজেই গিয়ে গিয়ে আবার বাসায় ওই যারা হত্যা হয়ে খুনের শিকার হয়েছেন তার ফ্যামিলিতে গিয়ে তার হাজবেন্ডকে বলছেন যে আপনি জানতে পারলেন কি না জানাবেন, উনি তো খুবই ভালো মানুষ ছিল, আমরাও টেনশনে আছি। তো তাকে তো তখন সন্দেহই করা যায়নি যে উনি আবার খুন করতে পারে। এরকম কতগুলো মামলা আছে আপনার হাতে? এরকম বেশ, মানে এই মামলাটার কথা বললাম এটা সাইকো কিলার হিসেবে, অন্যগুলি তো মানে অন্যান্য যে মার্ডার এগুলোর তো এক একটা কারণ থাকে, জমি জমা নিয়ে অন্যান্য বিষয় নিয়ে বিরোধ থাকে। এটা এই বিষয়টা আপনাকে শেয়ার করলাম এই কারণে যে এখন সোসাইটিতে কিন্তু বিভিন্ন ধরনের সাইকো কিলারের সংখ্যাও বেড়ে যাচ্ছে, যারা উইদাউট মানে বড় কোনো মোটিভ ছাড়াই শুধুমাত্র আপনার উপর ঈর্ষান্বিত হলো, মন চাইছে না, আপনাকে ভাল লাগছে না, সেই জন্য আপনাকে খুন করে ফেলতে পারে। অর্থাৎ কারো বাসায় যাওয়া এবং কারো ডাকে কোনো একটা স্থানে চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু নিরাপদ না। অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, এটা কোথাও না কোথাও আপনার রেকর্ড থাকা, কাউকে বলে যাওয়া ভালো। এখন আর আসলে কাউকে বিশ্বাস করা যায় না যে তিনি আসলে তার সাথে তো আমার কোনো সমস্যা নেই, তিনি আমাকে খুন করতে পারেন না বা আমার ক্ষতি করতে পারেন না, এই বিশ্বাসটা এখন করা যায় না। এই মামলাটা শেয়ার করার উদ্দেশ্যই এটা যে সবাইকে সতর্ক করা যে এখন কিন্তু সাইকো কিলাররাও আছেন যারা উইদাউট এনি রিজন, তার মন মতো একটা রিজনের কারণে তিনি খুন করে ফেলতে পারেন। এইটা বৃদ্ধির কারণ কি মনে করছেন? বাংলাদেশে তো সব ধরনের মানুষই আছে, বিভিন্ন অসহনযোগ্যতা অথবা অনেক সময় দেখা গেছে যে অনেকে মনে করছেন যে আমি এই জিনিসটা পাচ্ছি না, সে কেন পাচ্ছে। এবং সাইকো কিলার কেন বললাম যে তার স্বাভাবিক অবস্থা নাই। আমাদের দেশে মানসিক রোগকে তো আসলে ওইভাবে প্রাধান্য দেওয়া হয় না। যিনি মানসিক রোগী তিনিও মনে করেন, তাকে যদি কেউ বলে যে ডাক্তার দেখাও, তিনি মনে করেন এটা অপমান, যে হ্যাঁ আমাকে পাগল মনে করো, আমি ডাক্তারের কাছে দেখাবো। কিন্তু মানসিক স্বাস্থ্য যে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমাদের দেশে মনে করা হয় না। এই জন্য দেখা যায় যে এই ধরনের সংখ্যা হয়তো অতি গোপনেই বেড়ে যাচ্ছে। এবং আমাদের মানসিক স্বাস্থ্যের ডাক্তারও কি আসলে না তেমন অ্যাভেলেবেল নেই, রয়েছে? না তেমন available? অ্যাভেলেবেল নেই। এবং মানসিক স্বাস্থ্যটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে একজন ক্ষোভের থেকে জেদের থেকে কোন পর্যায়ে চলে যেতে পারে এটার কোনো আসলে সীমা নাই। আমি মানসিক স্বাস্থ্যের কথা বাদ দিই, আমি একটু জানতে চাই যে কারো যখন কোনো একটা সমস্যা হয়, কোনো নারীর হয়, কোনো পুরুষের হয়, সর্বপ্রথম সে কোথায় যাবে? আইনগত সমস্যা, হুম। আইনগত সমস্যায় অবশ্যই আমি বলবো যে আইনজীবীর সাথে কথা বলবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে আইনজীবীর সাথে কথা বলতে চান না। আইনজীবী পরিচিত নেই, তখন সে কি করবে? না সে উনি চাইলেই তখন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ল ফার্মের নাম আছে, বিভিন্ন আইনজীবীর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধরুন তার সেই সামর্থ্যটাও নেই, তাহলে এখানে অবশ্যই লিগ্যাল এইডের সাহায্য নিতে হবে। প্রতিটা জেলায় লিগ্যাল এইড আছে, যেখানে সরকারি খরচে সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হয়। প্রতিটা ডিস্ট্রিক্টে আছে এবং হাইকোর্টেও আছে। আর অনেকে মনে করেন সব সমস্যার সমাধান হাইকোর্টে, কিন্তু ব্যাপারটা সঠিক নয়। আপনার প্রথমে জেলা লিগ্যাল এইডে যোগাযোগ করা উচিত। সেখানে আপনার যিনি লিগ্যাল এইড অফিসার উনি একজন বিচারক, উনি আপনার যে লিগ্যাল এইডের যে প্যানেল লয়ার আছেন তাদেরকে রেফার করে দিবেন। আর যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই আইনজীবীর কনসালটেন্সি ফিস দিয়ে তার পরামর্শ নেওয়া উচিত। আমরা এখানে একটা ভুল করি অনেকেই, মানে সামগ্রিকভাবে, সেটা হচ্ছে আমরা যেমন কোনো অসুখ হলে নিজেরাই ডাক্তার হয়ে যাই, যে দুই একটা নাপা খেলে মাথা ব্যথা চলে যাবে, বা জ্বর এসেছে এবারে নাপা খাও, প্যারাসিটামল খাও, আস্তে আস্তে সিরিয়াস হলে তারপরে আমরা চিন্তা করি যে দেখাবো। তেমন আইনগত বিষয়ও তাই, যে হয়তো ম্যাটারটা এখন ছোট আছে, এটা পরবর্তীতে এমন জটিলতা ধারণ করেন
যে তখন তার এই বিষয় নিয়ে আসলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো যখনই আপনি একজন লয়ারের অ্যাডভাইস নিবেন, আপনার যদি কনসালটেন্সি ফিস তখন খরচ হয়ও, তখন আপনি অন্তত প্রপার গাইডলাইনে থাকলেন। আবার দেখা যায় যে এমন একটা মামলা আপনার বিরুদ্ধে চলছে, আপনি কি এমন সব স্টেটমেন্ট দিয়ে আসলেন যে পরবর্তীতে আইনজীবী নিয়োগ করলেও উনি তো আপনার স্টেটমেন্টগুলোকে মুছে ফেলতে পারবে না। অর্থাৎ আপনি ডিজিটালি যেসব বক্তব্য দিয়ে আসতেছেন সেগুলোকে আমরা চাইলেও এখন ডিলিট করে দিতে তো পারছি না। তো তাহলে আপনি প্রতিটা কথা বলার, যখনই মামলা বা কোনো আইনগত সমস্যায় জড়িয়ে যাবেন, তখন প্রতিটা কথা বলার আগে, প্রতিটা কাজ করার আগে আইনজীবীর পরামর্শ নিতে হবে। আপনি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন, আমি আপনার ব্যক্তিগত জীবন একটু জানতে চাই। পুরস্কারের মধ্যে আমি যেই বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন থেকে প্রবন্ধ অ্যাওয়ার্ড। এটা বাংলাদেশিদের মধ্যে আমি এই প্রবন্ধ অ্যাওয়ার্ডটা ফার্স্ট পেয়েছি। আমার আগে কেউ পায়নি এবং প্রবন্ধ অ্যাওয়ার্ডটা এখন পরবর্তীতেও আর কেউ পায়নি এখন পর্যন্ত। তবে আমরা আশা করি সামনে নিশ্চয়ই আরও কেউ পাবেন। তো এটা আমাদের মূলত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, আইনজীবীদের আইনি কার্যক্রমে যাদের বিভিন্ন পদক্ষেপ থাকে। তো আমার এই অ্যাওয়ার্ডটা মূলত এসেছে ব্রেস্ট ফিডিং রুম এবং জেন্ডার ডিটেকশন অফ আনবর্ন বেবিস, এই দুইটা কাজের জন্য। সেটা আমি নিজের অর্জন বলবো না, এটা আমি বাংলাদেশের পক্ষ থেকে অর্জন করেছি সেই অ্যাওয়ার্ডটা। এই যে এটা জেন্ডার অবশ্যই ডিটেকশনের কথা একটু, হ্যাঁ জি শেষ করুন তারপর বলি। সেটা অবশ্যই ভালো লাগার জায়গা। জেন্ডার ডিটেকশনের কথা বলছিলেন, এটা কেন ক্ষতি? মানে এখন তো মানুষ একটু চায় যে হ্যাঁ আমি 7 মাসে একটা অনুষ্ঠান করব, 7 মাসে স্বাদ হতো আমাদের, এখন মানুষ জেন্ডার রিভিল পার্টি করে। তো জেন্ডার রিভিল করে দিলে সমস্যা কোথায়? এটা আসলে আমাদের হাতে গোনা কিছু মানুষের জন্য বা একটা বিশেষ সোসাইটির জন্য এটা হচ্ছে অ্যামিউজমেন্টের মতো, যে আমি যে কোনো একটা ঘটনা বা বাচ্চা আসতেছে এই খুশিতে আমি পার্টি করব, সবাইকে জানাবো, এবং বাচ্চা ছেলে না মেয়ে সেটা নিয়ে আমি নাম ঠিক করব, হয়তোবা ড্রেস কিনবো, এরকম বিষয় থাকতে পারে। হ্যাঁ, এটা শখের বিষয় আছে, কিন্তু আমাদের যে এত কোটি পপুলেশন, হোল সোসাইটিটা কেমন সেটা ফার্স্টে বুঝতে হবে। শুধু আমাদের না, বাংলাদেশের কথা শুধু বলবো না, ইন্ডিয়া, চীন এবং এই সাবকন্টিনেন্ট প্লাস অন্যান্য যে আশেপাশের যে দেশ আছে, তাদের প্রত্যাশা বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে সন্তানের। এটা আনডাউটলি, মানে এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। একজন মাও মেনে নিতে পারেন না যে তার দ্বিতীয় বা তৃতীয় সন্তান মেয়ে হবেন। তারা চায় যে অন্তত একটা বাচ্চা ছেলে হোক, এবং এই জন্য হয়তোবা ওনারা একাধিক সন্তানও নেন এই প্রত্যাশায়। কিন্তু ছেলে চায় কেন? ছেলে চায় বিভিন্ন কারণে, যেমন মেয়ে হলে বিয়ে দেওয়ার বিষয় আসে, হয়তোবা যৌতুকের বিষয় আসে, মেয়ে হয়তোবা এস্টাবলিশ হবে না এরকমভাবে, যে ছেলে হলে তাদেরকে ভবিষ্যৎ ফিউচারটা সিকিউর হবে, তাদের সম্পত্তির যে ইনহেরিটেন্স, অন্যান্য অনেকগুলো বিষয় থাকে, সেই কারণে চায়। এখন কিন্তু একটা বিষয় কি হওয়ার কথা না যে মেয়ে হলে বরং আরও দেনমোহরটা আসবে? না, দেনমোহর তো মেয়ের অধিকার, এটা আসলে বাবার মায়ের কিন্তু নেওয়ার কোনো সুযোগ নেই। আর দেনমোহরটা হচ্ছে বিয়ের সাথে সম্পর্কিত, এটা আরেকজনের বিষয় নিয়ে বলছি না, এটা তাদের নিজেদের যে প্রপার্টি সেটার সিকিউরিটির জন্যই তারা অনেক সময় প্রত্যাশা করেন যে ছেলে হলে এগুলো সিকিউর থাকছে, মেয়ে হলে কিছু অংশ আবার বাবা বা মায়ের ভাই বোনরা পাচ্ছে, তাদের ছেলেমেয়েরা পাচ্ছে। অর্থাৎ একটা মেয়ে তো একটা ছেলের সমান ইনহেরিটেন্স পায় না, একটা ছেলে যতটুকু পায় মানে একটা মেয়ের তার অর্ধেক পায়। তো এই সব কিছু বিষয় মিলেই, দারিদ্রতা, অন্যান্য পরিস্থিতি, মেয়েদের সিকিউরিটি, সব কিছু মিলিয়েই ছেলে সন্তান প্রত্যাশা করে। এখন যে কোনো কারণেই করুক, আপনি তার প্রত্যাশাকে তো আটকে রাখতে পারবেন না, অর্থাৎ প্রত্যাশা তারা করে। এক্ষেত্রে চীন এবং ইন্ডিয়া আগেই এই আইন করে ব্যান করে রেখেছে যে জেন্ডার রিভিল করা যাবে না। কারণ জেন্ডার রিভিল হলে কিছু কিছু পরিবার মেয়ে শুনলে অ্যাবর্শন করে, মানে সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন। মেয়ে সন্তান হলে সেটাকে অ্যাভয়েড করে ফেলতে হবে, মায়ের শারীরিক ক্ষতি যাই হোক না কেন। একটা বাচ্চা কিন্তু একটা পর্যায়ের পরে বড় হলে সেই বাচ্চাকে অ্যাভয়েড করলে বাচ্চা তো নাই হলো, মারাই গেল, তো মায়ের যে ক্ষতিটা হবে সেটাও কিন্তু অবর্ণনীয়। হয়তো বা তিনি পরবর্তীতে মা হতে পারবেন কি না সেটাও সন্দেহ। কিন্তু এগুলো কোনো কিছু কেয়ার করে না, এরা অ্যাবর্শন করে ফেলে। এবং যারা অ্যাবর্শন করে না সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় খুব দুর্ব্যবহারের শিকার হচ্ছে। দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি অথবা হাজব্যান্ড, সে হয়তো বা তার নিজের বাসায় পাঠিয়ে দিচ্ছে যে তার ডেলিভারি খরচ এবার তার বাবা দেখ, যেহেতু মেয়ে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েরা নিজেরাই মেনে নিতে পারেন না যে তার একাধিক কন্যা সন্তান থাকবে, এবং এগুলো নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জরিপ চালায়, মাঠ পর্যায়ে জরিপ, এবং দেখে যে ঘটনা কিন্তু তাই। অর্থাৎ বাংলাদেশি সবসময় ছেলে সন্তানের প্রাধান্য ছিল এবং এখনও আছে, এটাই বাস্তব সত্য। শুধু বাংলাদেশেই না, এটা পুরো সাবকন্টিনেন্টে এবং চীনেও এবং আরও কিছু কান্ট্রিতে তারা কিন্তু ব্যান করেছে এই জন্য, যে তাহলে দেখা যাবে যে, এবং ইন্ডিয়াতে অনেক প্রদেশে তো এখন মেয়েই পাওয়া যায় না বিয়ে দেওয়ার জন্য, কারণ তারা সব মেয়ে সন্তান
অ্যাবর্শন করে ফেলেছে, তারা শুধু ছেলে হলেই রাখে। সেখানকার অবস্থা আমাদের চেয়ে অনেক ভয়াবহ। তো কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যে কিছু পরিবার অ্যাবর্শন করছে, কিছু পরিবার মেয়েকে ওই স্ত্রীকে যন্ত্রণা দিচ্ছে, অত্যাচার করছে। এবং সবচেয়ে বড় কথা, যখন ওই শিশুটা গর্ভে থাকে তখন মায়ের শারীরিক মানসিক অবস্থার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকে। অর্থাৎ মা যখন শারীরিকভাবে অসুস্থ থাকবে, মানসিকভাবে অসুস্থ থাকবে, সে একটা অসুস্থ বাচ্চার জন্ম দিবে। তাহলে এই পরিস্থিতি আসলে কিছু মানুষের জন্য অ্যামিউজমেন্ট হলেও বাকি সবার জন্য কিন্তু অনেক হার্ড রিয়েলিটি। তো সেই জন্য যদি কয়টা দিন পরে জানে তখন বাচ্চাটার অ্যাটলিস্ট ক্ষতি হচ্ছে না, গর্ভে থাকতে যে ক্ষতিটা তার হতো শারীরিক মানসিক বিকাশে, অর্থাৎ একটা অ্যাবনর্মাল বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। সেটা থেকে আমি চেয়েছি যে সেই সময়ে যেন একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য সুরক্ষা হয় এবং একটা যে অনাগত সন্তান তার যেন একটা সুরক্ষা থাকে। যেমন খুব রিসেন্ট আমরা একটা জিনিস দেখেছি যে একটা অনার কিলিংয়ের ঘটনার নিউজ দেখেছি আমরা, পিতা তার কন্যাকে মেরে ফেলেছেন। এইগুলো কি আসলে এটার সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত? না, ওভারঅল তো আমাদের সোসাইটি মনে করেই যে সম্মান রাখার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের। সোসাইটি কিন্তু কোনো ছেলেকে প্রশ্ন করে না যে তুমি রাত কয়টায় আসলা, সেটা নিয়ে কিন্তু এত বড় ইস্যু হয় না। একটা মেয়ের বিষয়ে কিন্তু এমনভাবে হয় যে সব দায়িত্ব, পরিবারের সকল সম্মান রাখার দায়িত্ব শুধুমাত্র মেয়ের। তো ওই বিষয়গুলো তো তাদের এটা তো আসলে মজ্জাগতভাবে এই কনসেপ্টগুলো এমনভাবে হয়ে গেছে যে আপনি এটা থেকে তো এখন রাতারাতি সোসাইটিকে আপনি পরিবর্তন করতে পারবেন না। মেয়েটা আপনাকে ওড়না পড়ছে না, মেয়ে ধীরে ধীরে রাতে বাড়ি ফিরছে। হ্যাঁ, আপনাকে ধীরে ধীরেই আসতে হবে। এবং আবার একই সাথে এটাও সত্য, ওনারা যে কনসার্ন হচ্ছে সম্মান নিয়ে, শুধু শুধু তো হচ্ছে না। এখনও একটা মেয়ের সিকিউরিটি কি এনশিওর করতে পেরেছে আমাদের দেশে? করতে তো পারেনি। আসলেও তো একটা মেয়ে যখন আসছে বা তাকে একা দেখলে আরেকজন অ্যাটাক করার কথা ভাবছে। আবার উবার বা অন্যান্য রাইডেও আমরা বিভিন্ন যৌন হেনস্থার কথা শুনছি, এই ডিজিটাল পাবলিক প্লেসে শুনছি। আমি একটু আসতে চাই। তো মেয়েদের হেনস্থার তো আসলে সীমা নাই। রাইডে হেনস্থার বিষয় আছে, প্লাস হচ্ছে ডিজিটালি এখন মেয়েরা চায় একটু ব্লগ করবে, অনেক মেয়েই চায় যে একটু ব্লগ করবে, তার একটা সোশ্যাল অ্যাকাউন্ট থাকবে, সে একটু নিজেকে না, ওইটা তো নিজের ছবি বুঝলাম, দিবে, সরাসরি ভিডিও তো করবে। নাই, সাইবার সুরক্ষাও নাই। এই সমস্ত কারণেই বাবা মারা আরও বেশি কনসার্ন থাকেন যে আমার মেয়েকে যদি আমি কোনোভাবে আটকে রাখতে না পারি তাহলে তার মান সম্মানও শেষ, সাথে আমাদের মান সম্মানও শেষ। এই ধরনের চিন্তাভাবনা থেকেই এই ধরনের বড় বড় ঘটনাগুলো ঘটে যায়। যে অনেক সময় দেখা যায় অনেকের তো এই মানসিক অবস্থা এরকম নেই, সে হয়তোবা তার নিজের মেয়েকেই খুন করে ফেলেছেন, যেটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। এই ধরনের ইস্যুস মেয়ের সাথে যদি বাবা মার অনেক বড় রকম ক্লাসও হয়, যে ডিফারেন্স মেনে নিতে পারছে না, তার চিন্তাভাবনার সাথে অন্য ওয়ে আছে, বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন, সে তার মতো থাকুক, একটা গ্যাপ হোক, সে ডিসিপ্লিন হতে শিখুক। কিন্তু তাকে মেরে তো আর এটার কোনো সমাধান হবে না, গায়ে হাত তুলে এটার কোনো সমাধান আসবে না। এরপরে আপনি পুরস্কার পেলেন এবং আপনি জাজ হিসেবেও কাজ করেছেন। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনাল মুড কোর্ট কম্পিটিশনে, যেটা মূলত নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত হয়, আইসিসি কর্তৃক আয়োজিত, সেগুলোতে আমি বিচারক হিসেবে ছিলাম। এটার কি কাজ? এটার মূলত হচ্ছে সারা বিশ্বে আর কি যে মুড কোর্ট কম্পিটিশনগুলো, এটা অবশ্যই ল সেক্টরে আর কি, সেই কম্পিটিশনগুলোকে তারা করে। তো বাংলাদেশ এখনও ওই পর্যন্ত যেতে পারেনি, ফাইনাল পর্যন্ত বা সেমিফাইনাল পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ যেতে পারেনি। এটা প্রথমে ন্যাশনালি সিলেক্ট করে, পরে আস্তে আস্তে বিভিন্ন দেশের মাধ্যমে হতে হতে যারা ফাইনালে থাকে তাদেরকে নেদারল্যান্ডসে যেতে হয় এবং সেখান থেকে কয়েকটা পর্ব শেষে ফাইনালিস্ট যারা, তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। কী কী বিষয়ের উপর হয় এটা? মূলত আইনগত বিভিন্ন মামলার কেস দিয়ে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল, যেহেতু বললাম যে এটা হেগে অনুষ্ঠিত হয় এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেটার আদলে মূলত এই কম্পিটিশনগুলো হয়। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম। আপনার সামনে ভবিষ্যতের ইচ্ছে কি? ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো কাজ করে যেতে চাই আইনজীবী হিসেবে, একজন মানুষ হিসেবে। আপাতত এতটুকুই ইচ্ছা, আর এর বেশি কোনো ইচ্ছা নেই। আপনি তো এই যে রিডগুলো করেন, এগুলোতে তো আসলে টাকা পয়সা পাওয়া যায় না বা কিছু? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কোনো ক্লায়েন্ট নেই, সেখানে কেউ ফাইন্যান্স করবে না, এটা নিজের দায়িত্বে নিজের খরচেই করতে হয়। কেন করেন? এখন সবাই যদি চিন্তা করেন যে আমি করব না,
আমি টাকা পাচ্ছি না, অতএব আমি এই কাজটা করব না, তাহলে তো এটা আসলে খুব সোসাইটির জন্য আসলে কোনো ডোর ওপেন থাকবে না। আমি মনে করি প্রত্যেক প্রফেশনেই আসলে চ্যারিটির সুযোগ আছে, মানুষের জন্য কাজ করার সুযোগ আছে। কেউ যদি মনে করেন যে আমি আমার 80% কাজ যদি প্রফেশনাল কাজ শুধুমাত্র ফিসের জন্য করি, অন্তত 20% তার চ্যারিটির জন্য করা উচিত। আপনি চ্যারিটির জন্যই করছেন, যখন একটা কাজ এরকম আপনি করছেন, এটা কি শুধু চ্যারিটিই হচ্ছে নাকি আর কোনো লাভ হচ্ছে? আর কোনো লাভ না, হয় না? আমাদের প্রফেশনে আসলে কিছু কিছু প্রফেশনে যেটা বললাম যে আসলে শুধুমাত্র চ্যারিটি না, চ্যারিটি তো এখন আপনি এক জায়গায় দান করলেও সেটা চ্যারিটি, কিন্তু কিছু কিছু প্রফেশনে যেখানে মেধা অথবা স্কিলের বিষয় থাকে, সেটা কিন্তু পুরো সোসাইটিকে পরিবর্তন করার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে যেমন একজন আইনজীবী যদি চান, তিনি তার পুরো সোসাইটিকে পরিবর্তনের জন্য কাজ করতে পারেন। এবং সেই জায়গায় যখন আমার এই সুযোগটা এসেছে, অর্থাৎ আমি এত বছর ধরে প্র্যাকটিস করতে পারছি, কোর্ট পর্যন্ত যেতে পারছি, একজন মানুষ, সাধারণ মানুষ চাইলেই কোর্ট পর্যন্ত যেতে পারছে না, সেই কাজগুলো করতে পারছে না। তো সেটা আমি মনে করি যে এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এবং আইনজীবী হিসেবে আমাদের এটা দায়িত্ব পালন করার পরে আপনার কি লাভ হয়? এখন কীরকম লাভের কথা বলছেন, এটা প্রথমে যেমন আপনি যে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। না, অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমি কাজ করিনি। আমি কাজ করে সেটার রেজাল্ট এসেছে, তারপরে তারা রিকগনাইজ করেছে কাজটাকে। অর্থাৎ কাজ করার আগে কিন্তু আপনি জানেন না আসলে কী হবে। আমি মনে করি যে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে, বা যে আপনি আপনি এসেছেন দুনিয়াতে, আপনি একটা প্রফেশনে ছিলেন, আপনি মানুষের জন্য কিছু করে গেছেন, কিছুদিন পরে আপনি থাকবেন না, হয়তো আপনার কাজটাই থাকবে, আর কিছুই থাকবে না। এই জায়গাটায় সেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচেয়ে বড় নিজের প্রাপ্তি। কাজের একটা ফুটপ্রিন্ট রেখে যাওয়া, তাই তো? সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি, যে হ্যাঁ আপনি এখানে এসেছেন, আপনার একটা লাইফের পারপাস আছে, যে হ্যাঁ আপনি আপনার লাইফে কোনো না কোনো মানুষের কোনো বা কোনো সোসাইটির কোনো কাজ হয়েছে, সেটাই বড় বিষয়। থ্যাংক ইউ। সবশেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, তাহলে আমরা আজকে শেষ করব। অনেক লম্বা আলাপ করলাম। না, অবশ্যই সবাই ভালো থাকেন, এই আপনার সাথে আলাপের অনুষ্ঠান দেখতে থাকুক, আর নতুন নতুন বিষয় আমরা শেয়ার করতে থাকি, আমিও আমার কাজ করতে থাকি, আমার জন্য দোয়া করবেন, এই কথা দিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির, এবং আমার সঙ্গে ছিলেন ইশরাত হাসান, যিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং উনি আসলে অধিকার নিয়েও কাজ করে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।